তাহলে আমাদের ক্লাসে ঢুকে তারপর হচ্ছে 301 আজকে আমাদের ষষ্ঠ ক্লাস মেবি। ওকে, আমি এখানে যাই, ক্লাস 6 দিব। এরপরে আমরা বলবো পোর্টফোলিও পোর্টফোলিও না, অ্যাকচুয়ালি সাইন আপ। আজকে সাইন আপ বা লগ ইন বা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে কাজ করব। তো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা অ্যাড করে দিই। দেন ক্লাস বানান ভুল করেছি, রিনাম করবো, এখানে করলাম। এইখানটায় আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করি সিএসএস, তারপর নিউ ফোল্ডার ক্রিয়েট করব জেএস। দেন দেখেন এখানে কিন্তু আসতেছে না, যদি না এসে থাকে এখানে যান, এখানে আসছে কিনা এটা দেখবেন, দেখেন ডাবল হয়ে গেছে, এই জন্যই কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবার এখানে অ্যাড করি, তাহলে এটাকে আমরা রিমুভ করে দিই। এখানটায় দেখবেন এখনও আসেনি। নিউ ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপর চলে আসছে। এবার আমি সিএসএস ফোল্ডার তৈরি করব, তারপর হচ্ছে জেএস ফোল্ডার তৈরি করব, সরি ইমেজেস তৈরি করে ফেলে, ডান। এবার আসেন ইন্ডেক্সে, ইন্ডেক্সে আমরা কাজ শুরু করে দিই। আমি লাস্ট ক্লাসের যে অ্যাক্টিভিটি এতদিনে যা শিখেছেন, আপনারা হয়তো বুঝেছেন যে আপনাদের ইমপ্রুভমেন্টটা কীরকম আসছে, এবং আপনারা ফিল করছেন যে আসলে আপনারা কাজগুলো কোন প্রসেসে গেলে আপনাদের ভালো শিখছেন। সো জাস্ট আমাকে ফলো করেন, আমি কিভাবে দিচ্ছি, কোথায় কী দিচ্ছি, এবং পূর্ববর্তী কাজগুলো এবং আজকে যা শিখবেন সেটা মার্চ করে নতুন একটা কিছু বানাবেন। আমার আইডিয়া হচ্ছে এরকম, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো, তাড়াহুড়া করার দরকার নেই। সো আমি এখানে এইচটিএমএল দিচ্ছি, তাহলে আমরা এরকম একটা অপশন আসলো, এখানে আমরা বলবো সাইন আপ। দেন নিচের দিকে আমরা লিঙ্ক করব সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, ডান। এবং এই নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, কোথায় করব, সিএসএস ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম। এবার টাইপটাকে আমরা বাদ দিই, এই জায়গাটায় সিএসএস, ওকে থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটায় আমরা একটা হিডার বানাবো, ঠিক আছে। হিডারটা আবার বানাই নতুন করে, লাস্ট ক্লাসের অ্যাক্টিভিটিগুলো আমরা রিভিউ করি। হিডার সেকশন বানালাম যেখানে 100% উইজডে থাকবে, ভিতরে আমরা একটা কন্টেনার তৈরি করব, তাহলে আমরা এখানে কন্টেনার দিই, রাইট। দুটো কলাম হবে, তাহলে ডিপ দিব, দেওয়ার পর বলবো লোগো, তারপর এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিব, ভিতরে আমরা ইমেজ ট্যাগ দিয়ে লোগো ট্যাগ অ্যাড করব, ইমেজেস ফোল্ডার থেকে লোগোটা আসবে। আর এখানে অল্টারনেটিভলি আমি লোগোর কথাটাই বলবো, ডান। এবং এই লোগোর বাইরে ন্যাফ দিব মেনুর জন্য, তারপর আমরা বলবো ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ হ্যাশট্যাগ, এখানে আমরা মেনু তৈরি করব হোম, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা কপি পেস্ট করি, তারপরে বলবো ব্লক, তারপরে বলবো অ্যাবাউট, এটা যা ইচ্ছে তাই দিতে পারেন, তারপরে বলবো সার্ভিস, দেন বলবো কন্ট্যাক্ট, লাইক দিস, ঠিক আছে। সো আর একটা অপশন বানাই, এখানটা বলবো সাইন আপ, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তাহলে হিডার সেকশনটা ডান। আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কমেন্টিং করব হিডার, এটা অলরেডি আপনারা নোন, এইভাবে করা যায়, ভিতরেও কিন্তু কমেন্টিং করতে পারেন। তাহলে আমাদের মার্কআপটা ডান, নট এ বিগ ডিল। এবং আমি যখন কোডিং করছিলাম আমি কিন্তু আগেই ইমাজিন করছিলাম যে আসলে আমার ওয়েবসাইটটা কোডিং কীভাবে করব, সিএসএস কীভাবে করব। আপনি যখন কোনো কিছু লিখবেন আপনাকে আগে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে যে আপনি ডিজাইনটা কীভাবে প্রেজেন্ট করবেন, সিএসএসটা কোথায় কী দেবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু তোতা পাখির মতো মুখস্থ করে কোডিং করলে হবে না। সো অবশ্যই আপনাকে ওই জায়গাটা তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অভ্যেসটা হয়ে যাবে। এবার নিচের দিকে যেহেতু আমরা সাইন আপ ফর্মের কথা বলছি, আমরা এখানটা সাইন আপ পার্ট তৈরি করব এইখানটায়। তো আমি এখানে একটা সেকশন কল করি, সেকশন কল করলাম, এর ভিতরে আমরা ডিফ কন্টেনার আবার দিব, রাইট। তাহলে এর ভিতরে একটা ছোট্ট কলাম দেব, ডিফ দিয়ে বলবো সাইন আপ। আমরা প্রথমে সাইন আপের কাজ করি, সাইন আপটা দিলাম। এইখানটায় একটা ফর্ম ক্রিয়েট করতে হবে,
তো এইখানটায় এবং এইখানটায় আমরা যদি বলি ট্যাব ক্লিক করলাম, যদি বলি যে সাইন আপ ফ্রম সেকশন এরকম যদি নাম দিই তাহলে আমার জন্য সুবিধা হয়। সাইন আপ একটা কলামের নাম, অর্থাৎ কন্টেন্টে আমরা ফ্লেক্স করব, সাইন আপে কী হবে সেটা আসবে। গাইজ এবার একটু ডিফাইন্ড কিছু করব। কন্টেন্টের আমরা ফ্লেক্স কাজ করব না, কন্টেন্টের কাজ হচ্ছে নির্দিষ্ট উইথ থাকবে এবং মার্জিন অটো থাকবে। এই জায়গাটায় বলবো ফ্লেক্স, যার কাজই হচ্ছে ফ্লেক্স করা, ঠিক আছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি যখন ফ্লেক্স করব এখানে অ্যাড করে দেবো, তাহলে কী হবে জিনিসটা এইভাবে আসবে। এখানটায় ক্লাস ডিফাইন করব, বলবো সাইন আপ ফ্রম বা সাইন আপ সেকশন, সাইন আপ ফ্রম সেকশন, আমার ইচ্ছে মতো আমি দিতে পারি, যেটাতে মানুষ বুঝবে যে আসলে সেকশনটা কিসের তৈরি, বুঝতে পারছি। এর ভিতরে আমি পি ট্যাগ দিয়ে লরেম ইসলাম দেই, কেন দিলাম, এই জায়গাটা একটু স্পেশাল পার্ট, এটা আমি একটু পরে দেখাবো। তাহলে এগুলো ডিজাইন করে ফেলি, তাই না, এটা ডিজাইন করে ফেলি। স্টাইলে যাই, আমি প্রথমে স্টার চিহ্ন দিব, তারপরে বলবো মার্জিন 0, প্যাডিং 0, তারপরে হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স করব, তারপর এটাকে আমি 3বার কল করব, এটা আগেও বলেছিলাম। এখানে আমি বলবো ওয়েব কিট, এখানে বলবো মোচ, ডান। এবার আসেন ইমেজে বলবো ম্যাক্স উইথ 100%, এটা তো নর্মালি দিতে হবে, রাইট। এরপরে আমরা বডিকে কল করতে পারি বা আগেও কল করতে পারি আমার ইচ্ছে মতো, এবং এলআইতে আমরা দিয়ে দিই যে বলি লিস্ট স্টাইল নান, যেন সবসময় যেন থাকে, বুঝতে পারছি। তাহলে আমার একবারে কাজটা হয়ে যাবে। অন্য কোথাও যত জায়গায় আমি ইউজ করবো ততবারই যেন অটোমেটিকলি কাজ করে। এবং এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমি গুগল ম্যাপ রান করি, গুগল ফন্ট। আমি একটা কমপ্লিট প্যাকেজ দেখানোর ট্রাই করছি, আমি টার্গেটে আছি, মানে একটা মাল্টি পেজের ওয়েবসাইট বানাবো। আই হোপ যে আজকে কমপ্লিট করবো এটা। ওপেন সান্স নিতে পারেন, পপিন্স নিতে পারেন, খুবই পপুলার একটা ফন্ট পপিন্স। এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই যে লাইট এটা নিতে পারেন, তারপর হচ্ছে এইটা নিব, তারপর হচ্ছে রেগুলারটা তো মাস্ট নিব, মিডিয়ামটা নেন, সেমি বোল্ট নেন এবং সুপার বোল্ট নেন। সুপার বোল্ট বলতে আমি এটাকে ধরতে পারি, অথবা এটাও নিতে পারেন, এটা বেটার। এত কিছু নিলাম, এমবেডে যাই, যা আবার এটা লিঙ্ক করবো, অথবা ইম্পোর্ট থেকে এই পোর্শনটুকু কপি করবেন, করার পর উপরের দিকে এইখানটায় অ্যাড করে দেবেন, ডান। এবার ফন্ট ফ্যামিলিটা কপি করে এই স্টার চিহ্ন তো দিতে পারেন, এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে বডিতেও দিতে পারেন। আমরা জানি যে বডিতে নর্মালি কন্টেন্টের একটা বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকে, সেটা হচ্ছে 16 পিক্সেল। প্যারাগ্রাফে হেডিং ট্যাগগুলোতে কিন্তু বাই ডিফল্ট ফন্ট দেয়া থাকে, আপনি স্প্যান ট্যাগ, বি ট্যাগ বা স্ট্রং বা পি ট্যাগ ইউজ করেন, ইউএলএ যদি কন্টেন্ট দেন। ওকে, তাহলে আমরা পপিন্স দিলাম, তারপর বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকে কিন্তু 16 পিক্সেল, তবুও আপনি এটাকে ডিফাইন করে দেবেন, ঠিক আছে, 16 পিক্সেল, ডান। একটা কালার দিয়ে দেই, কালারটা আমি সলিড ব্ল্যাক দেবো না, 333 দেবো, একটু মানে একটু কালারটা হবে ছাই ছাই। তো এই অংশটুকু গেল। এবার আমরা নিচের দিকে কন্টেইনারকে কল করব, রাইট, একটা নির্দিষ্ট উইথ দেবো এখানে। তারপর ফ্লেক্সের কথা বলা হচ্ছে, ফ্লেক্সটাকে কল করব, এগুলো কমনলি থাকবে। তারপর আমি হিডার ফুটার এগুলো নিয়ে কাজ করতে পারি। নিচে আমি হিডারকে কল করি, তারপর লোগোটাকে কল করি, লোগোর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ এগুলোকে কল করি, লোগোর ভিতরে নেক্সট করে অ্যাঙ্কর ট্যাগ। সবগুলো ডিজাইনের দরকার হয় না, কিন্তু ইন্সপেক্ট এলিমেন্টগুলোর সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু লাগে, এই জন্য করে রাখবেন। যদি ইউজ না করতে চান তাহলে ডিলিট করে দেবেন। ন্যাভ নেস্টেড করতে হবে, এখানে ন্যাভকে কল করলাম, ন্যাভের পরে হচ্ছে ইউএলকে নেস্টেড করলাম, দেন আমি কপি পেস্ট করি, দেখতে সুন্দর লাগবে। আপনি ইউএল বাদ দিলেও সমস্যা নাই, বাট দেখার একটা বিষয় থাকে। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিই, তারপর অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হোভার করি এইভাবে। তো এটা ডান, হোভার এফেক্ট দিব এই জন্য। এবার নিচের দিকে আমরা সাইন আপ ফ্রম সেকশনকে কল করি। মনে রাখবেন সেকশন কিন্তু আরও কয়েক জায়গায় ইউজ করা হবে, এই জন্য আমি সেকশনকেও কল করব যাতে সিমিলার ডিজাইন আসে, ঠিক আছে। আর স্পেসিফিকলি এইটার আলাদাভাবে ডিজাইন করব, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম। কন্টেনার ফ্লেক্সের তো ডিজাইন করতে হবে না, এটা তো উপরে আমরা কল করছি একবার। এবার ডিরেক্ট সাইন আপে যাব, তো আমি এখানে সাইন আপকে কল করি, দ্যাটস ইট। এর পরের পরবর্তী যে কাজটা সেটা আমরা পরে করব।
এখন এটাকে আমরা রান করি, ওপেন ইন ব্রাউজার। তারপর এখানে কিন্তু লোগো আসেনি গাইস, তো আমি ডেস্কটপ থেকে একটা লোগো নিয়ে আসি। এখানে একটা লোগো আছে, একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম। লোগোটা এই যে, কপিট করার পর ব্যাকে যাই, এর ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা লোগোটা অ্যাড করে দিই, logo.png। এটাকে আমরা ইন্টিগ্রেট করব এখানটায়, ডান। এবার যদি তাকাই ওয়েবসাইটের দিকে, রিলোড, তাহলে লোগোটা পেয়ে যাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর বাকি ডিজাইনগুলো করব। হিডারে যাই, অ্যাকচুয়ালি কন্টেনার থেকে শুরু করব। তো আমরা বলবো উইথ অথবা ম্যাক্স উইথ দিতে পারেন 1200 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিন অটো, আমার স্ট্রাকচার অনুযায়ী আমি এরকম বানাতে চাই। বা লাস্ট ক্লাসে আমি বলেছিলাম ক্যালকুলেট করতে পারেন, ক্যালকুলেট 100% থেকে আপনি মাইনাস করবেন 500 পিক্সেল, লাইক দিস, এটাও করতে পারেন। তো ঘুরে ফিরে কিন্তু একই জিনিস হবে। তো আমি এরকম রাখতে পারি, তাহলে রেসপন্সিভটা একটু গ্রাহ্য হবে, সুন্দর হবে। এইভাবেও করতে পারেন। আবার নির্দিষ্ট উইথ দিতে পারেন। কার্সার রাখেন, তাহলে উইথ কত হয়? 1620 পিক্সেল হয়। কার্সার রাখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখবেন 1620 পিক্সেল। তাহলে যত উইথ হবে তার 300 পিক্সেল ডানে বামে স্পেস কমে যাবে। যত ছোট করবে না কেন এইভাবেই আসবে। তো লোগোতে যাই এবার। আচ্ছা, ফ্লেক্স করা হয়নি, এখানে আমি বলবো ডিসপ্লে ফ্লেক্স, দেন আমরা বলবো ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ অ্যাকচুয়ালি শুরু দিকে দিতে হবে, তারপর আমি বলবো র্যাপ, ডান। এখানে আর কোনো কাজ নাই। লোগোতে যাব, লোগোর নির্দিষ্ট একটা উইথ থাকবে, সাপোজ 20%। দেন আমরা এখানে বলবো ফ্লেক্স, না দিলেও চলে, বাট দেয়াটা বেটার, অটো করে দিলাম। এক্স্যাক্টলি সেম জিনিসটাই কপি করে আমরা ন্যাভে দিব, কিন্তু এটাকে বলবো 80%। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা ন্যাভের ভিতরে ইউএলও কিন্তু ফ্লেক্স করা উচিত ছিল, যেটা আমার মনে ছিল না। এর ভিতরে আমি একটা ক্লাস দিব, এইভাবে এখানেও লিখতে পারেন, কিন্তু থাকবে কি না কথা এটাই। আচ্ছা, পাইছি, তাহলে অ্যালাইন হয়ে গেছে। পরে আমি ক্লাসটা বসিয়ে দেবো এখানে, এখনই বসিয়ে দিই। এই জায়গাটা কিন্তু ফ্লেক্স বসবে। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছিলাম এর আগে, কয়েকজন দেখেছিলাম, ভিতরে ভিতরে অনেকগুলো ক্লাস নিয়ে দরকার নাই, প্রয়োজন ছাড়া অতিরিক্ত ক্লাস নেবেন না। এই জন্য আপনাকে আগে ইমাজিন করতে হবে কোথায় কী দিবেন না দিবেন। সো এইখানটা ইউএল ফ্লেক্স দিলাম। এলআইতে যদি যাই, অ্যাকচুয়ালি এই ফ্লেক্সটা দিলাম, ফ্লেক্সের ডিজাইনটা কিন্তু চলে আসছে, কিন্তু এই ইউএলটা কিন্তু ডান দিকে যাবে, রাইট? এই জন্য তখন ন্যাফ ইউএল নিয়ে কাজ করতে হবে। এখানে দিলে তো উপরের ফ্লেক্সটাও তো কাজ করবে, তাই না? এই জন্য এই ইউএলে আলাদাভাবে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, তাহলে ডান দিকে চলে যাবে। এবার আমরা ভিতরে কাজ করব। এলআইতে কিন্তু কোনো কাজ নাই, এলআইতে লিস্ট স্টাইল নাম ছিল, এটা আমরা করে দিয়েছিলাম যেটা দরকার ছিল। অ্যাঙ্করটাকে যাই, যাওয়ার পর টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হবে নান, সরি নান দিয়ে দিলাম। এবার আমি কালার দিব 333। নর্মালি আপনি যদি বডি থেকে কালার দেন, এই কালারটা কিন্তু সব জায়গায় পাবে, অ্যাঙ্করটাকে পাবে না, কারণ অ্যাঙ্করটাকে নিজস্ব সিএসএস থাকে এই যে এখানে, এই জন্য কালারটা পায় না। দেখেন ওয়েব কিট লিঙ্ক দেওয়া আছে, মানে এটা সার্ভার থেকে আসে, এইটাকে ওভাররাইট করা হলো এটার মাধ্যমে। এবার আমরা ফন্ট সাইজ দিব 22 পিক্সেল, বা আপনি ছোটো করতে পারেন, বড় করতে পারেন, আপনার ইচ্ছে মতো যতটুকু লাগে। এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কী অবস্থা, আমি এরকম দিলাম। এবং আমি প্যাডিং করা শুরু করি 10 পিক্সেল। তাহলে উপরে নিচে প্যাডিং তো হচ্ছে না, কারণ আমরা জানি যে এই অ্যাঙ্কর ট্যাগ ব্লক এলিমেন্ট না। তাহলে এখানে বলতে হবে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করা মাত্র এই এলআইয়ের যে ব্লকটা হচ্ছে যতটুকু এরিয়া, সেটা হচ্ছে এলআইয়ের যতটুকু এরিয়া ততটুকু। বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে ফ্লেক্স করেছি, কিন্তু এলআইতে কোনো উইথ দেয়নি। উইথ না দিলে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই জায়গাটায় কেন উইথ দিয়েছি ন্যাপ এবং লোগোতে, কারণ আমাদের এটাকে 100% কাভার করতে হবে, নাহলে জিনিসটা সুন্দর হবে না। কিন্তু আপনি যদি চান, এখানে আপনি এখানে দিলেন না, না দিলেও কিন্তু খারাপ হবে না, চলবে, কিন্তু অ্যালাইনমেন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। বুঝতে পারছি? এই জন্য আমরা উইথ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম যাতে ফিক্স থাকে, রেসপন্সিবল সুবিধা হবে। কিন্তু ইউএলের পার্টটা অনেক ছোট, এই জায়গাটা অ্যাডজাস্টমেন্টে কিছু নাই, এই জন্য আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলাম। এবং এলআইতে আমরা কোনো উইথ দেইনি, না দিলেও চলবে, আবার দিলেও কোনো সমস্যা নেই।
তো এইখানটা আমরা অ্যাঙ্কর ট্যাগ গেলাম, যার পর আমরা এতটুকু করলাম। এখানে আমরা এটা দিব না, নর্মালি এরকম থাকবে, কিন্তু একটা স্পেস তৈরি করার জন্য আমরা 15 পিক্সেল দিব উপরে নিচে, ডানে বামে আমরা দিব হচ্ছে 20 পিক্সেল, যাতে দেখতে সুন্দর লাগে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। এটাকে আমরা ফন্ট ওয়েট দিব একটু, যাতে বোল্ড হয়, লাইক দিস। যদি মনে হয় যে বেশি হয়ে গেছে কমায় দেন, আর এখানে আপনি একটু কমায় দেন, দেখতে ভালো লাগবে। বা এরকম রাখলাম, বা আপনি চিকনও করতে পারেন, চিকন করে দিলাম, আরও চিকন করতে পারেন, আরও চিকন করতে পারেন, কারণ আমরা কিন্তু এর ফন্ট ওয়েটটা নিয়েছিলাম, মনে আছে? তা আমি এরকম রাখলাম, ঠিক আছে? এতটুকু পোর্শন তো ডান। এবার লক্ষ্য করবেন এই কন্টেইনার বা ফ্লেক্সের এইটার প্যাডিং করার কারণে এই লোগোটা কিন্তু উপরে চলে যায়। লক্ষ্য করবেন সে কিন্তু উপরের দিকে, মানে সে মাঝখানে আসা উচিত ছিল এর হাইট অনুযায়ী, প্যাডিংয়ের কারণে সেটা কিন্তু হয়নি। যদি আমি এখানে বলি অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে দেখেন একটু মাঝখানে চলে আসলো লোগোটা। লক্ষ্য করবেন উপরে নিচে হচ্ছে, তার মানে এই জায়গাটায় অ্যালাইন করার জন্য আমাদের এমন একটা ক্লাস ডিফাইন করতে হবে যাতে অ্যালাইন হয়ে যায়। সেপারেটলি করবো ওটা, ক্লিক করেন, এতটুকু কপি করে আমরা স্টাইলের মধ্যে রিপ্লেস করে দিই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই জায়গাটায় অ্যালাইন করব লোগোটা এবং ন্যাভের আইটেমগুলোকে অ্যালাইন করব। তাহলে এই জায়গাটায় ফ্লেক্স বা কন্টেনারে কোনো কিছু না করে এখানে যদি বলি অ্যালাইন সেন্টার নামে একটা ক্লাস যদি ডিফাইন করি, তাহলে আমার জন্য সুবিধা না? এখন এই ক্লাসটাকে আমি যে কোনো জায়গায় অথবা কন্টেইনারে এইখানটায় আমি দিয়ে দিব, এবং এর একটা প্রপার্টি ভ্যালু দিয়ে দেবো অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে কি সুবিধা কী হচ্ছে? সুবিধা হচ্ছে এটা যদি নাও দেই, মনে করেন আমি দিলাম না, আমি কি করতে পারতাম যদি অ্যালাইন করতে চাই? আমরা হিডারকে নেস্টেড করে এই কন্টেনার বা ফ্লেক্সকে ধরে অ্যালাইন আইটেমস করব। কিন্তু আমি যদি ক্লাসটা দেই, ইন দ্য ফিউচার অন্য কোনো সেকশনে যদি আমাকে অ্যালাইন আইটেম সেন্টার করতে হয়, আমি ক্লাসটা ডিফাইন করলে অটোমেটিক্যালি হয়ে যায়। এবার আমরা সেপারেটলি ক্লাস ডিফাইন করে করে আমরা কাজগুলো করছি। এতে কী হবে, আমাদের যখন যেখানে লাগবে জাস্ট ক্লাসটা বসায় দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে বারবার আমাকে নেস্টেড করে করে এই জিনিসগুলো করার প্রয়োজন হবে না, এবং স্মার্ট ওয়ে হচ্ছে এটাই। ডান। তো আমরা এইখানে যদি রিলোড দিই, অ্যালাইন হয়ে গেল। মজার বিষয় হচ্ছে আপনি যদি এটাকে প্যাডিং বাড়ান, অটোমেটিক্যালি এও বড় হয়ে যাবে। এই জায়গাটা এই সেকশনটা বানাচ্ছি, একটু লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে আরও কিছু কাজ করব যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। এখানে সাইন আপ সেকশন দেখতে পাচ্ছেন, এবং এই সেকশনের একটা পার্ট আছে। আমি যদি এখানে প্যাডিং দিই, সাপোজ আমি এখানে বলবো 100 পিক্সেল, ডানে বামে 0, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে আমি যত জায়গায় সেকশন ইউজ করবো অটোমেটিক্যালি এরকম একটা স্পেস তৈরি হবে, রাইট? কিন্তু আমি এখানে দেইনি। কেন দেইনি? কারণ আমি চাচ্ছি যে সবসময় যে কোনো সেকশনে স্পেসটা তৈরি হোক। তাহলে আপনি যদি সেপারেটলি এখানে স্পেস দিতে চান সেটা আলাদা বিষয়। আমি 80 পিক্সেল দিলাম উপরে নিচে, ডানে বামে 0। যদি চান আপনি আলাদাভাবে বলতে পারতেন প্যাডিং টপ, প্যাডিং বটম, দুইবার লিখতে হতো, আর একবারে আমি করে ফেললাম, আমার জন্য সুবিধা। তাহলে এই পোর্শনটুকু ডান। এই হিডারের নিচের দিকে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করব যদি আমরা চাই, তাই না? এটা নিচে আমরা কিন্তু প্যাডিং আর দিচ্ছি না, যদি দিতে চান দিতে পারেন। এখানে আমরা প্যাডিং দিচ্ছি উপরে নিচে। সাপোজ আমি বললাম 30 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0। কার্সার রাখেন, তার একটা স্পেস পাবেন, এতটুকু দিলাম। সাপোজ আমি এরকম দিলাম, অথবা আমি 20 দিচ্ছি, এতটুকু একটা স্পেস দিলাম। এবার আমি নিচের দিকে একটা শ্যাডো ক্রিয়েট করব। তো আমি এখানে বলতে হবে বক্স ডট দিয়ে বলবো শ্যাডো। তাহলে শ্যাডোর কিন্তু অনেকগুলো মান আছে, এই যে এখানে মানটা দেওয়া হয়েছে, কিন্তু সবই 0। আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে শ্যাডো ডিফাইন করতে পারবেন এভাবে। এটা মাঝখানে থাকলে হয়তো সুবিধা হতো, আপনি কিন্তু এইভাবে শ্যাডো ডিফাইন করতে পারেন। এবং এই প্রথম ভ্যালুটা হচ্ছে ডানে বামে কাজ করে। যদি আপনি 0 করে দেন তাহলে ডানে বামে কোনো কিছু আসবে না। আবার এইখানে এটাকে যদি বাড়ান তাহলে নিচের দিকে বাড়ছে, আবার মাইনাস করলে উপরের দিকে যাবে, কিন্তু দেখা যাবে না কারণ এটা একেবারে উপরের দিকে আছে। আমি এখানে বলবো 10 পিক্সেল, এবং এর পরে আর একটা ভ্যালু দেওয়া যায়, 0 করে দিই। ভ্যালুটা অ্যাকচুয়ালি কিসের জন্য কাজ করে? ব্লার হওয়ার জন্য, এরকম ব্লার হয়ে যাবে। আমি এটাকে বলবো 50, সাপোজ আমি 50 করে দিই, এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে আসে, এবং ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন সে সমানই নিচে আসছে। ব্লার করেছি, স্প্লিট কিন্তু করিনি। সে কী করবে, একটু বড় হবে, জুম হবে, এই আর কি। তো এটা না দিলেও কিন্তু চলে, আপনি এতগুলো ভ্যালু দিতে পারেন, আবার নাও দিলেও সমস্যা নাই। যেখানে 0 না দিলে কি প্রবলেম, তাই না? কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে। এবার এখানে ক্লিক করেন, করার পর এটা অপাসিটি কমায় দেন। আমার দরকার নেই এত বেশি দেওয়ার, আমি এরকম দিতে চাই। যদি আপনি এটা না দিতে চান বেশি, আপনি এটাকে কমিয়ে দেন, তারপর এটাকে অপাসিটি কমিয়ে দেন, 0 করে দেন, মানে একটুর জন্য লাগানো থাকে, এটাকে আর একটু বেশি বাড়িয়ে দেন, তাহলে এরকম থাকতে পারে।
তাহলে এটাকে অপাসিটিটা আর একটু এরকম করে দেন। মানে ডিপেন্ড করে আপনি কি চান, পুরোটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীরকম চান, বুঝতে পারছেন? তো আমি এরকম রাখতে পারি দেখার সুবিধার্থে। এখানে ক্লিক করি, এই অংশটুকু কপি করি, করার পর আমরা এখানে অ্যাড করে দিই। তাহলে আমরা হিডারে শ্যাডোটা দিয়েছি। এবার এই পোর্শনটুকুর কন্টেইনারের ভিতরে আছে, রাইট, কন্টেইনার, এবং সাইন আপ পার্টটা কিন্তু অনেক বড় কন্টেইনার উইথ অনুযায়ী, রাইট। এই সাইন আপটুকু আমরা বলবো যে উইথ দিব অনলি 50%, বেশি বড় করব না। এবং আমরা এখানে বলবো ফ্লেক্স এক্স্যাক্টলি আগের মতো, ফ্লেক্স 0 অটো, ডান। কিন্তু এ কিন্তু বাম দিকে, তার মানে কি 50% ডান দিকে পড়ে আছে। তাহলে আমরা যদি একে বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে চলে আসে, রাইট। তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে সাইন আপে যা করেছি এটাকে আমরা কপি করি, করার পর আমি এখানে অ্যাড করে দিই, ডান। এবং আমরা যে জাস্টিফাই কন্টেন্ট করলাম কন্টেইনারে, এই প্রপার্টির উপরে আমরা একটা ক্লাস ডিফাইন করব, যাতে অন্য কোনো জায়গায় আমরা এটা খুব ইজিলি ইউজ করতে পারি। তাহলে আমরা উপরের দিকে দিই যেখানে আমাদের অ্যালাইনমেন্টের কাজগুলো আছে। আমি এখানে বলবো জাস্টিফাই সেন্টার বলতে পারি, এইভাবে দিলেও যেন ক্লাসের নামটা ডিফাইন, মানে ক্লাসটা এমনভাবে দিতে হবে দেখে যেন বুঝতে পারেন আসলে কিসের কাজ। তো আমি এটাকে কপি করি, করার পর এইখানটায় জাস্ট বসায় দেবো, তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। তাহলে আমি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারবো, ডান, পারফেক্ট। এবার আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। ওকে, এখন এইখানটায় নতুন একটা ওয়েবসাইটের সাথে মানে পরিচয় করা দিই, নিউমরফিজম। বর্তমানে সবচেয়ে পপুলার একটা ট্রেন্ড হচ্ছে নিউমরফিজম। এবং এইখানটায় আপনি দেখেন মনে হচ্ছে আপনারা অনেক সময় মোবাইলে একটা প্লাস্টিক দেন না, বা কোনো একটা জিনিসের উপরে এরকম একটা আবরণ থাকে না, ঢাকা থাকে, দেখতে এরকম মনে হচ্ছে না, যে মনে হচ্ছে উপরে একটা পয়সা। আমি এটাকে গোল করে দিই, তাহলে বুঝতে পারবেন গোলটা কীভাবে করে, রেডিয়াস দিয়ে। দেখেন মনে হচ্ছে একটা পয়সা, পয়সার উপর একটা আবরণ দেয়া। তাহলে এইরকম জিনিসটা, এটাকে বলা হয় নিউমরফিজম, এখনকার ট্রেন্ড। ক্লিক করেন, তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনাকে কিন্তু এগুলো মডিফাই করে দেবে। এই ডিজাইনটা কিন্তু এখান থেকে আসে। আবার চাইলে এরকম দিতে পারেন, তারপর এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, গোল গোল মনে হবে, মানে দেখতে যদি এরকম বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ক্লিক করেন, আপনি কী কালার দেবেন সেই কালারটা কিন্তু দেখাবে, বলতে পারছি? আপনি ইচ্ছে মতো মডিফাই করতে পারবেন। সো এই জায়গাটায় আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, আমার ইচ্ছে মতো আমি সাজাতে পারি। দেখেন এখানে চলে আসছে। আবার ঘটনা কি? তাহলে আমাদের মডিফিকেশনটা এইভাবে করা যায়। আমি এখানে ক্লিক করলাম, তারপর এটা আসলে ডিজাইনের জন্য অ্যাকচুয়ালি আমাদের কালার ম্যাচ করতে হবে। আমি যদি হোয়াইট কালার নেই তাহলে এরকম পড়বে, আমি যদি এরকম কালার নেই তাহলে এরকম পড়বে, এরকম কালার নিলে এরকম পড়বে। এটা হচ্ছে ইনলাইন, আর এই দুটো হচ্ছে বাইরে, ঠিক আছে? আমি এটা নিলাম। আবার চাইলে এটাকে মডিফাই করতে পারবেন, আপনি কতটুকু দিবেন, এরকম রাখবেন কি না, তারপরে এরকম হবে কি না, তারপর ডিস্টেন্সটা কতটুকু হবে, এরকম হবে কি না, একটু বসানো বসানো। তানিয়া আপু মনে হয় এরকম করেছিলেন, বসানো বসানো। আমি এরকম রাখতে পারি, দেখতে সুন্দর লাগবে। মানে নিউমরফিজম ট্রেন্ডটা খুবই জোস, একদিকে হবে কম, একদিকে হবে বেশি। তাহলে এই অংশটুকু কপি করলাম, করার পর আমরা কিন্তু সাইন আপে যাব। সাইন আপে আমরা এই সিএসএসটা বসিয়ে দেব, ঠিক আছে? এবং এটা দেওয়ার দরকার নেই। যখন এই বক্স আরোটা বসালাম, যদি আমরা ওয়েবসাইটে যাই, রিলোড দেন, তাহলে ওই রকম একটা ইন্টারফেস তৈরি হবে, কিন্তু বোঝা যাবে না। আমরা যদি এখানে প্যাডিং দিই, সাপোজ আমি এখানে বা নিচে প্যাডিং দিতে পারি, প্যাডিং দিলাম 30 পিক্সেল, তাহলে নতুন একটা স্পেস পাবে এবং দেখতে সুন্দর লাগবে। তখন বুঝতে পারছি? অন্য কোনো কালার হলে কিন্তু জোস লাগতো, লাইক হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরও সুন্দর লাগতো, গ্রেট। তাহলে আমি যদি এখানে ব্ল্যাক করি, সাপোজ আমি এরকম দিলাম, কয়েকদিন আগে আমি এগুলো ইউজ করছিলাম একটা কাজে, এবং খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি করেছিলাম ওই দিন। তো বোঝা যাচ্ছে না ব্ল্যাকে, এগুলো ম্যাটার করে। দেখেন কীরকম অবস্থা। আচ্ছা, নর্মালি কিন্তু একটা কালার থাকে, এই কালারটা মনে হয় আসবে। আমি এখানে রিলোড দিই, এই যে নর্মাল একটা কালার, এরকম কালারও ইউজ করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি
তো কালারগুলো আপনি ওইভাবে সিনারিওটা দেখতে পাবেন, মানে কালারটা যত লাইটেড হবে তত দেখতে সুন্দর লাগবে, দ্যাটস ইট। এই জিনিসগুলো তখনই ফোটে যখন আপনি এরকম লাইটেড কালার দিবেন। গ্রেট, ব্লু ব্লু বলতেছে। তো এটা যদিও ইউজ করাটা ঠিক হবে না, এখন যদি আমি এটাকে ইউজ করি এখন এই জায়গাটায় নিচের দিকে দেই, তাহলে উপরটা কিন্তু ক্রস হয়ে যাবে, একটা যে কোনো একটা অ্যাপ্লাই হবে। রিলোড দেন তাহলে কিন্তু এরকম আসবে। পুরোটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে কিন্তু সুন্দর আসবে, বুঝতে পারছি? তাহলে আমরা ওইরকম একটা কাজ করি, তাই না? ওইরকম একটা কাজ করি, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এইরকম যদি দিই, ব্ল্যাক যদি দিই, ফুটবে। একটু কালার চুজে আমার আবার একটু দুর্বলতা আছে, আমি পারি না। সো এটা একটু আমাকে অ্যাসিস্ট করবেন। এটা চলে, এটা চলে, এরকম চলে গাইস, সুন্দর আছে না? আর ইয়েলো ভালো লাগবে না, চোখে পড়বে। এটাই দিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত পুরোটাই কপি করবেন কালার সহ। তাহলে এখানে এটা ইমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে? করলাম, ভালো কথা। আমরা এখানে রিলোড দিই, তাহলে ইন্টারফেসটা এরকম হবে। তাহলে পুরো বডিটার কালারও কিন্তু এইটাই দিতে হবে। তাহলে আমরা বডি থেকে কালারটা ডিফাইন করে দিই, তাহলে পুরো ওয়েবসাইটে কিন্তু ওই কালারটা আসবে এবং ওই জিনিসটা কিন্তু ফুটবে, বুঝতে পারছি? এটাই। ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে হোয়াইট কালার দিতে পারেন, তাহলে আপনাকে হিডারে আলাদাভাবে কালারটা ডিফাইন করতে হবে। হিডারে বলবেন কি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, যাতে ওটা হোয়াইটই থাকে। ডিপেন্ড করে আপনি কী। আমি কিন্তু লোগোর জন্য কালারটা চেঞ্জ করছি, দ্যাটস ইট। যদি চান এরকম রাখতে পারেন। এখন এই পোর্শনে আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা কন্ট্রোল ফর্ম তৈরি করব। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, কিভাবে করবেন এটা একটু দেখার বিষয় আছে। আমার সাইন আপের ভিতরে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট যেন হোয়াইট কালার হয়, তো আমরা কালার দিব হচ্ছে হোয়াইট। তাহলে আমরা রিলোড দিই, তাহলে কালারটা হোয়াইট হলো। এর ভিতরে আমরা একটা ফর্ম তৈরি করব, খুব ভালোভাবে দেখবেন। ওকে, হালকা বলতে এরকম বোঝাচ্ছেন, এরকম বোঝাচ্ছেন? তাহলে এরকম নেই, নিলাম, এটাকে কপি পেস্ট করলাম, করার পর এখানে দিয়ে দিই। দেন এই অংশটুকু বডিতে দিয়ে দেবো, পেস্ট, ডান। তাহলে আমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে। ঠিকই বলছেন, ওটা বেশি একটু ডার্ক হয়ে গেছিলো, চোখে লাগে। এবার আসেন এইখানটায় আমরা সাইন আপ ফর্ম তৈরি করব। সাইন আপ ফর্ম তৈরি করার জন্য আমাদের এইখানটায় এগুলো বাদ দিই। এই জায়গাটায় লিখবো আমরা ফর্ম ট্যাগ, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, নতুন জিনিস কিন্তু। ফর্ম ট্যাগের ভিতরে আমরা এর ভিতরে ফর্মটা দিলাম কেন বলেন তো? যখন কোনো ফর্মের ভিতরে মানুষ ইনপুট দেয়, ডাটাগুলো দেয়, এই ফর্ম ট্যাগটার মাধ্যমে ডাটাটা পাস হয়। কিন্তু এর কাজ কিন্তু ডায়নামিক, মানে এটা কিন্তু এখনকার পার্ট না, আমরা শুধুমাত্র ডিজাইন করব। ফর্ম ট্যাগটা দেওয়ার পর এখানে বলবো ইনপুট, যেহেতু আমরা ইনপুট দিব, ডাটা ইনপুট দিব, কেউ লিখবে। তো এটা দেওয়ার পর আমরা যদি এখন রান করি রিলোড, তাহলে দেখেন একটা ইনপুট চলে আসবে এবং আমি লিখতে পারবেন, বুঝতে পারছি? কিন্তু এটাকে আরও একটু সুন্দর করবো আস্তে আস্তে। কি লিখবেন? যেমন এখানে আমি যদি বলি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, তাহলে কি আপনি পাসওয়ার্ড লিখবেন? লেখেন। তাহলে পাসওয়ার্ড দেখা যায় না, পাসওয়ার্ড কখনো দেখা যায় না। কিন্তু আপনি যদি অন্য কিছু লেখেন, যেমন টেক্সট, আরও আছে, টাইপগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। যদি বলেন রেঞ্জ, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। রেঞ্জ, টাইপ হচ্ছে রেঞ্জ। রিলোড দেন, দেখেন একটা রেঞ্জ তৈরি হয়ে গেছে। এইরকম আরও অনেক টাইপ আছে, যেমন হচ্ছে রেডিও, আমরা মেল ফিমেল চেক করি না রেডিও বাটনের মাধ্যমে, তাই দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে। আবার যদি বলি চেকবক্স, তাহলে চেকবক্স তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছি। এই জিনিসগুলোকে আরও একটু মডিফাই করব, আমরা দেখার চেষ্টা করব আসলে কি কি করা যায়। আমরা প্রফেশনালি ইউজ করি। আমরা এখানে টেক্সট বলবো, নেম, এই অ্যাট্রিবিউটটা ইনপুটে কিন্তু এন্ডিং হয় না। এই অ্যাট্রিবিউটটা ডায়নামিক ডাটা ইনপুট যেটা দিবেন আপনি, সেই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে ডাটাটা পাস হয়। এখানে একটা নাম দিতে হয়। কী নাম দিবেন? মনে করেন আপনি ফুল নাম চাচ্ছেন, আমি ফুল নাম দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এটা কিন্তু আসলে এখন লাগবে না, এটা ডায়নামিক কাজের জন্য, ইন দ্য ফিউচার আমরা দেখব। রিলোড দেন,
কেউ একজন এখানে ইনপুট দিবে, কিন্তু কেউ জানে না যে আসলে ইনপুটটা কী। এই জন্য উপরের দিকে ল্যাবেল দিতে হবে। ল্যাবেলটা একটা এই যে ল্যাবেল দিয়ে কী বোঝাবে আসলে কিসের জন্য। তো আমি এখানে বলবো ফুল নেম দিয়ে দিলাম। এবার আমরা রিলোড দিই, তাহলে মানুষ বুঝবে এটা আসলে ফুল নেমের জন্য ইনপুটটা দেওয়া হচ্ছে। অনেক সময় দেখবেন ইনপুটের ভিতরেই থাকে নামটা, অর্থাৎ বলা হয় প্লেস হোল্ডার, এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। আমি এখানে বলবো ফুল নেম, যেটা ভিতরে থাকবে। তাহলে আমি যদি এখানে রিলোড দিই, তাহলে আপনি ভিতরে দেখবেন এটা লেখা শুরু করলে কিন্তু চলে যাবে। মানে প্লেস হোল্ডারটা কী কাজ করে, আপনাকে অ্যাসিস্ট করে ইনপুটে কী দিবেন। কিন্তু কেউ যদি লেবেল দেয়, প্লেস হোল্ডার খুব একটা দরকার হয় না, যে কোনো একটা মানুষ ইউজ করে। তো বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিন্তু মানুষ উপরে লেবেল দেয় না, খুব কম দেয়, মানুষ দেয় হচ্ছে ভিতরে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব না করবো এটা ম্যাটার করে। আমি যদি এখানে বলি ব্রেক, তাহলে আপনি কিন্তু নিচের দিকে একটা ব্রেক পাবেন, এরকম আসবে। কিন্তু আমরা ব্রেক দিয়ে করবো না গাইস, এটাকে আমরা সিএসএস দিয়ে করব। তো লেবেল দিলাম, ফুল নাম দিলাম। আপনি অনেক সময় দেখবেন ক্লিক করলে নিচের দিকে অটোমেটিক্যালি এরকম কার্সারটা চলে আসে, উপরে ক্লিক করলে চলে আসে। এই জিনিসটা করা হয় ফর এবং আইডির মাধ্যমে। অর্থাৎ এখানে লেবেলটা কিসের জন্য, ফর ফুল নেম অথবা ফর নেম, যা ইচ্ছে দেন না কেন। তো ফর নেম ইনপুটে দিতে হবে আইডি নেম, একই রকম নামটা দিতে হবে। এটা আপনি আগে দিবেন বা পরে দিবেন সেটা ডাজন্ট ম্যাটার, আপনি সামনে দিতে পারেন, তাহলে একই রকম থাকলে দেখতে সুবিধা হবে। তাহলে ফোর নেম আইডি নেম, এতে কী হবে, কিসের জন্য, এটার জন্য। যখন আপনি রিলোড দিবেন, মনে করেন আমি ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি কার্সারটা চলে আসলো। আমরা অনেক সময় বলি না যে সিলেক্ট ইউর জেন্ডার, আমরা কিন্তু মেল টেক্সটটাতে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি রেডিও বাটনটা চেকড হয়ে যায়। এটা কিভাবে হয়, এই ফর এবং আইডির মাধ্যমে। সেটা হচ্ছে আমরা এখানে নিচের দিকে আরেকটা আইডি দিই বা আর একটা কাজ করি। এখানে আমি বলবো যে ইমেল অ্যাড্রেস, সাপোজ আমি বলি ইমেল অ্যাড্রেস, বা আমি এখানে বলবো ইমেল, এরকম একটা নাম দিব। টাইপ প্লেস হোল্ডার দিবেন কি না সেটা আপনার উপর ডিপেন্ড করে, আমি প্লেস হোল্ডার দিচ্ছি না, কোথাও দিচ্ছে না। তাহলে আমি যখন রিলোড দিব, আমরা কিন্তু এরকম দুটো ইনপুট পাবো, একটা হচ্ছে ফুল নামের, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের। এই যে দেখেন আমি রিলোড দিলাম, দেওয়ার পর আমি যখন ফুল নামে ক্লিক করছি তখন কিন্তু এখানে কার্সারে সিলেক্টেড হচ্ছে। তারপর এখানে ইমেল অ্যাড্রেসে যখন ক্লিক করবো, যখন এটার জন্য কার্সার সিলেক্টেড হয়। এই জিনিসটা করার জন্য একটা কানেকশন তৈরি করতে হবে। এই লেবেলটা কিসের জন্য, আইডি এই নামের জন্য, এই জন্য ফর আইডি কানেকশন তৈরি করতে হয়। এটা হচ্ছে ইমেল, তাহলে আপনি একই রকমভাবে নামটা দেবেন। তাহলে এই লেভেলটা কিসের জন্য, এই ইনপুটের জন্য। তাহলে কী হবে, ইমেল দিয়ে দিলাম, আইডি আর ফরের একটা সমন্বয় তৈরি হয়ে যায়। যারা কোড ডেভেলপার তারা এটা তৈরি করেছে এইভাবে। রিলোড দেন, তাহলে আমি এখানে ক্লিক করলে এটা কার্সার ক্লিক হচ্ছে, এখানে ক্লিক করলে এটা কার্সার ক্লিক হচ্ছে। এইটা আরও এক্সপ্লেইন পাবেন নিচের দিকে। যেমন আমি এখানে বলবো সিলেক্ট ইউর জেন্ডার লাইক দিস, এরকম কিছু একটা বলি। মনে করেন আমি স্ট্রং ট্যাগ দিলাম, আমি এখানে বলবো সিলেক্ট ইউর জেন্ডার অ্যান্ড নিচের দিকে আমরা বলবো ইনপুট। বলার পর এইখানটায় আমি বলবো যে রেডিও, মানে রেডিও একটা চেকবক্স তৈরি হবে, এই যেরকম সিলেক্ট ইউর জেন্ডার। আমি অ্যাকচুয়ালি এখানে ব্রেক দিলে হয়তো বুঝতে সুবিধা হবে, পরে আমি এটা চেঞ্জ করে দেব। এখানে আর এখানে দেই, ইন্টার দেই, ব্রেক। এবার আমি রিলোড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সিলেক্ট ইউর জেন্ডার, এটা নর্মাল টেক্সট, অ্যান্ড এই যে চেকবক্সটা আছে এরকম আমার মাল্টি চেকবক্স থাকবে। তাহলে আপনি এখানে চেক করছেন কি ঠিকই, কিন্তু আপনি বুঝতেছেন না আসলে কিসের জন্য চেকবক্স, রাইট? এই জন্য এর নিচে আমি লেবেল লিখব, বা সাইডে বা যে কোনো জায়গায়, এখানে বলবো মেল। তাহলে আমি কপি পেস্ট করি, এখানে বলবো ফিমেল। তাহলে আমি এখন যদি রিলোড দিই, তাহলে মেল বা ফিমেল। এখন অনেকে দেখবেন এখানে ক্লিক করে, কিন্তু অনেকে তো আবার এখানেও ক্লিক করে, রাইট? টেক্সটে ক্লিক করে না, তাহলে এখানে ক্লিক করলে এটা কাজ করবে না। কেন করবে না? কারণ সমন্বয়টা তৈরি হয়নি। এই জন্য ইনপুটে এবং এখানে দুই জায়গায় একই রকম নাম দিতে হবে। একটা হচ্ছে ফর হিসেবে মেল দিলাম, ছোটো হাতে দেন বড় হাতে দেন ডাজেন্ট ম্যাটার, এখানে বলতে হবে মেল, তাহলে একটা সমন্বয় তৈরি হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানে আমি বলবো আইডি ফিমেল, আর এখানে আমি বলবো ফর মেল, লাইক দিস।
তাহলে সরি ভুল করছি, এখানে হবে ফিমেল। যদি আমি এভাবে দিই রিলোড দেন, মেলে ক্লিক করলেও চেক হবে, এখানে ক্লিক করলেও চেক হবে, কিন্তু হচ্ছে কেন হচ্ছে না? এখানে ভুল করছি কোথাও, এই যে কোটেশন দেয়নি। রিলোড দেই, এখানে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, দুটাই আবার চেক হচ্ছে। রেডিও বাটন কি দুটাই চেক হবে? আপনি মেল ফিমেল দুটাই? নিশ্চয়ই না। তাহলে এই জায়গাটা এটাকে ঠিক করতে হবে। হাউ, যখন ইনপুট দুটো দিচ্ছেন বা মাল্টি ইনপুট দিচ্ছেন, যদিও এটা রেডিও বাটনে এই যে ন্যাম আছে না, এই ন্যাম দুটো একই রকম একটা নাম দিতে হবে, নাহলে হবে না। মনে করেন আমি জেন্ডার দিয়ে দিলাম। তাহলে এবার যদি রিলোড দেই, ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন অল্টারনেটিভলি কাজ করবে। বলতে পারছি? মানে নেম জেন্ডার দিলাম, এতে কী হবে, সে বুঝবে যে একই গ্রুপের যে কোনো একটা সিলেক্ট করতে হবে, গ্রুপটা একই। হতে পারে আপনি এরকম রেডিও বাটন আরও নিচে দিচ্ছেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি না আপনি নেমটা পরিচয় বহন না করে যে আসলে রেডিও বাটনগুলো কোন গ্রুপের, কিসের জন্য। এটা জেন্ডারের জন্য। জেন্ডার আসলে এটা কিন্তু আমার কাস্টমাইজ নাম, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, আপনি শুধু জি দিতে পারেন, নট ডাজন্ট ম্যাটার। বলতে পারছি? এইভাবে এই জিনিসগুলো কাজ করে। এখন এইখানে নিচের দিকে আমি এখানে বলবো আদার ব্যাপারই দিয়ে দিলাম, এবং এখানে বলবো আদার। তাহলে একই গ্রুপের মধ্যে এটা আসবে। এখানে ক্লিক করলে এটা আসবে, এটা ক্লিক করলে এটা আসবে, নাহলে এটা যে কোনো একটা, কারণ চেক রেডিও বাটন মানেই হচ্ছে যে কোনো একটা। অ্যান্ড আপনি চাচ্ছেন যে কোনো একটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, লাইক এটা নাহলে এটা। মনে করেন মেলটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, তাহলে ইনপুটের এই নিচের দিকে মানে শেষের দিকে বা যে কোনো জায়গায় করতে পারেন, আপনি এখানে বলবেন চেকড, চেক দিয়ে বলবেন চেকড, অথবা শুধুমাত্র চেক দিলেও হবে, যে কোনো একটা দিলেই হয়। শুধুমাত্র চেকড কথাটা লিখলেই রিলোড দিলে দেখবেন অটোমেটিক্যালি চেকড হয়ে থাকবে বাই ডিফল্ট। অন্য কিছু ক্লিক করলে কিন্তু ক্লিক হতেই পারে, রাইট? আমরা মেল ফিমেলে কাজ করলাম, ইনপুট ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর নিচের দিকে আমরা আর একটা পোর্শন তৈরি করি। এটা স্ট্রং না দিয়ে, স্ট্রং দিয়েছি লেভেল না দিয়ে, কারণ লেভেলটা এখানে একটা কাজ করছে এই জন্য দিচ্ছি না। আর বাকিগুলো আমরা কিন্তু সিএসএ দিয়ে করবো, ব্রেকটা আমরা তুলে দিয়ে, ওটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। নিচের দিকে সেম জিনিসটাই আবার সিলেক্ট করি, এখানে আমরা চেক বক্স বানাবো, চেক বক্স। তো এখানে বলবো সিলেক্ট সাবজেক্ট, এরকম কিছু একটা বলতে পারি, সাবজেক্ট মাল্টি সাবজেক্ট হতে পারে। এই জন্য মাল্টি চেক বক্স তৈরি করার জন্য ইনপুট দিতে হবে চেক বক্স, এখানে বলতে হবে চেক বক্স। রেডিও আর চেক বক্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা, চেক বক্সে যে কোনো একটা সিলেক্ট করা যায়। আর এরপরে আমার ওই যে আইডি লেবেল এগুলো আপনি দিতে পারেন, দেন লেবেল, তা না হলে বুঝবেন কীভাবে যে আসলে কিসের জন্য। এখানে আমি বলবো ওয়েব ডিজাইন দিলাম, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে আইডি কল করব। আমি এখানে বলবো WD শর্টকাট দিলাম ওয়েব ডিজাইন, আর এখানে বলবো সরি এটা ভুল করছি, হ্যাঁ ঠিক আছে, এখানে হবে ফর WD হবে, শর্টকাট দিলাম, বড় কিছু লিখলাম না। তাহলে এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি কপি পেস্ট করি, এখানে হবে ওয়ার্ডপ্রেস WP, আর এখানে লিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস লাইক দিস, বা সিলেক্ট স্কিল এরকম বলতে পারি, সিলেক্ট স্কিলস দিয়ে দিলাম। এভাবে কপি পেস্ট। আমি এখানে বলবো যে PHP, অ্যান্ড এখানেও বলবো PHP, তারপর এখানে বলবো থিম লাইক দিস, এরকম আমি বলবো থিম। এবার যদি আমি ওয়েবসাইটটা দেখি রিলোড, তাহলে চেকবক্স তৈরি হবে। তাহলে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, মাল্টি সিলেক্ট হবে, কারণ এগুলো চেকবক্স মানে কি মাল্টি সিলেক্ট করবেন, কিন্তু একই গ্রুপের কিনা সেটা বোঝার জন্য এগুলোতে আপনার নেম দিতে হবে, যদিও এগুলো ডায়নামিক্যালি কাজ করে। আমি এখানে বলবো স্কিলস, বা যে কোনো একটা নাম দিলেই হবে। ক্লিয়ার? ওকে, নিচের দিকে যাই, আমরা এই জিনিসগুলো আনতেছি, বাট এটাকে আরও ডেকোরেট করব। টেক্সট এরিয়া অ্যাড করি, তারপর আমরা সাবমিট বাটনে অ্যাড করব, তারপর আমরা CSS করতে শুরু করব। আমরা এখানে লেবেল দিব, লেবেল দেওয়ার পর বলবো মেসেজ, বা কিছু যদি বলতে চায় মেসেজ। নিচের দিকে আমরা বলবো টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়াতে একটা এন্ডিং ট্যাগ হয়, ইনপুটে যেরকম হয় না এগুলো এখানে কিন্তু হয়। এই জায়গাটায় আমরা বলবো প্লেস হোল্ডার যদি দিতে চান, আর যদি না দিতে চান না দিতে হলেও সমস্যা নাই। এটা দেওয়ার পর আমি যদি রিলোড দিই, দেখা একটা টেক্সট এরিয়া আসলো, এবং এটাকে কিন্তু বড় করা যায়, এভাবে 10x বড় করা যায়। এখন বাই ডিফল্ট এটার জন্য একটা লম্বা হয়, অনেকে হাইট দেয়, অ্যাকচুয়ালি হাইট দেওয়া ঠিক না, এখানে দিতে হয় রোজ, মানে কতগুলো লাইন হবে।
তো আমি এখানে বলবো 7, তাহলে 7টা লাইন আপনি লিখতে পারবেন। এরপরে কিন্তু নিজে নিজে অটোমেটিক্যালি বাড়বে, যেমন লিখতে থাকেন, কপি পেস্ট করেন, দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়বে, স্ক্রল বার বের হবে। মানে বাই ডিফল্ট যতটুকু থাকে আর কি সেটা থাকবে, এরপরে লেখা শুরু হবে সাইজ অনুযায়ী। কিন্তু সাইজ যদি বড় হয় ফন্টের তাহলে কিন্তু আরও লম্বা হতো। সো এই জিনিসটা আসবে। এরপর আমরা বাটন বানাই, নিচের দিকে আমরা একটা বাটন বানাই। বাটনে কিন্তু লেবেল হয় না, বাটনে ডিরেক্ট হবে, মানে সাবমিট বাটন। এখানে আপনি দিবেন হচ্ছে সাবমিট। দেওয়া মাত্র যদি আপনি রান করেন তাহলে বাটনটা পাবেন সাবমিট। এখন এই জায়গাটায় বা যে কোনো জায়গায় মনে করেন আমি এখানে দিলাম, ভ্যালু ক্রিয়েট করতে হবে, এর ভিতরে লিখতে হবে ভ্যালু, নট প্লেস হোল্ডার। লেবেল দিয়েও কিন্তু হবে না। ভ্যালু যদি আপনি ফাঁকা রাখেন দেখবেন কিছুই নাই, তার মানে কি বাই ডিফল্ট সাবমিট দেখায়। কিন্তু আপনি যদি বলেন রেজিস্টার রেজিস্টার নাও এরকম যদি কিছু লিখি, বা সাইন আপ নাও যদি লিখি, আমি সাইন আপ নাও লিখি, সাইন আপ নাও এরকম কিছু লিখলাম, তাহলে আমার বাটনে ওই লেখাটা চলে আসবে, ভ্যালু থেকে আসবে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন জিনিসগুলো। এখন এটাকে আমরা কাস্টমাইজ করে ডিজাইন করি, এরপরে আমরা আরও কিছু ইনপুট অ্যাড করব নতুন নতুন। তো ইনিশিয়ালি আমরা এটা রান করে ফেলি, নাহলে জগা খিচুড়ি লাগবে। ফ্রমটা থেকে শুরু করি, নিচের দিকে যাই, আমরা এখানে ফ্রম ট্যাগকে কল করব। ফ্রমটে নেস্টেড করে আমরা ইনপুটকে কল করি, তারপর ফ্রমটাকে কল করে স্ট্রং ট্যাগকে কল করি নেস্টেড করে করে, তারপর ফ্রমকে নেস্টেড করে আমরা লেবেলকে কল করব, ঠিক আছে। তারপর টেক্সট এরিয়া আলাদাভাবে আছে, টেক্সট এরিয়াকে কল করব। ডান। সাবমিট বাটন আছে, সেটা কিন্তু আলাদাভাবে কোনো ক্লাস দেওয়া হয়নি, রাইট, এটা কিন্তু ডিজাইন আলাদা হবে, এটা একটু পরে আসছি। আমরা ইনিশিয়ালি এটা কাজ করে ফেলি। তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই যে ইনপুট সেটা তো মাঝখানে থাকবে, আপনি চাইলে প্যাডিং করতে পারেন আরও। দেন এই ইনপুটগুলোকে আমরা বলবো উইথ 100% সবার আগে। তাহলে এখন দেখেন অনেকখানি অ্যালাইন হয়ে গেছে। প্রবলেম হচ্ছে সবগুলো যখন এরকম করবেন তখন কিন্তু লেবেল এই যে এগুলোও কিন্তু 100% হয়ে যায়। তার মানে কি এগুলো ধরে ধরে 100% করা যাবে না। আমি চাচ্ছি যে রেডিও বাটনের পাশের জন্য মেল ফিমেল থাকে, এক লাইনে থাকে। এটা আমাদের কিভাবে করতে হবে সেটা দেখব। ইনপুটে যাই, যাওয়ার পর আমি এখানে ইনিশিয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাডিং করবো আমরা 10 পিক্সেল। 10 পিক্সেল একটু বেশি বড় হয়ে যায়, 6 পিক্সেল রাখি। ডানে বামে আমরা 15 পিক্সেল করি। অ্যান্ড যখন লেখা শুরু করবেন এইভাবে আসবে, ওকে ফাইন। তারপরে বাই ডিফল্ট কিন্তু একটা বর্ডার আসে, দেখতে পাচ্ছেন, একটা কালো। আপনি যদি চান বর্ডারটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে, ডিজাইন অনুযায়ী। আবার ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা যে কোনোটা দিয়ে ট্রান্সপারেন্ট করে দেন, আমার ইচ্ছা আমি রিমুভ করে দেবো। তাহলে কিন্তু বর্ডার রাখতে হবে, বর্ডার আমি 1 পিক্সেল রাখবো, দেখেন কালারটা কেমন আসে। এরপরে আমি বলবো সলিড, তারপরে বলবো হোয়াইট FFF। দেখেন বর্ডারটা আসে না, ও আচ্ছা এখানে 1 দিছি শুধু, তাহলে বর্ডার কালারটা এরকম আসবে। বর্ডারে 3টা ভ্যালু, একটা হচ্ছে বর্ডার কালার, বর্ডার স্টাইল, বর্ডার উইথ। এবার আমি চাইলে কিন্তু এটা মোটা করতে পারি আমার ইচ্ছে, ঠিক আছে, ডিপেন্ড করে। দেন ভিতরে ইনপুটের কালারটা আমরা চেঞ্জ করতে হবে, আমি বলবো কালার FFF, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি যদি মনে করেন যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করবেন, বড় হাতে করবেন, সেটা আপনি করতে পারেন। আপনি যদি বলেন লেটার স্পেসিং করবেন ভিতরেরটা, সেটাও আপনি করতে পারেন 1 পিক্সেল, তাহলে বড় সড়ো করতে পারেন। অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম থাকে, তো আমরা এগুলো দিচ্ছি না। লাইন হাইটও করতে পারেন 1.67, কিন্তু হাইট বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো 5 দিয়ে রাখলাম। তাহলে আমরা ইনিশিয়ালি এই জিনিসগুলো করলাম। তো ক্লিক করেন, করার পর এই পোর্শনটুকু কপি করি, করার পর আমরা এখানে অ্যাড করে দিই, ডান, রিলোড দিই। তাহলে আমরা এরকম একটা ইনপুট পার্ট পাচ্ছি। লক্ষ্য করবেন ক্লিক করা মাত্র একটা বর্ডার আসে, এটাকে বলা হয় ফোকাস পয়েন্ট। ফোকাসের কারণে কিন্তু এই অবস্থা, এটাকে আমাদের ঠিক করতে হবে আস্তে আস্তে। এই জায়গাটায় দেখবেন সিলেক্ট ইউর জেন্ডার, এটা কিন্তু স্ট্রং ট্যাগ থেকে আসে, আর আমি কিন্তু অনেক জুম করছি গাইস, সো মাথায় রাখবেন এটা। আমি ছোটো করে দিলাম। ইনিশিয়ালি কিন্তু ইন্টারফেসটা এরকম হয়, এবং দেখেন এই ইনপুটগুলো কিন্তু 100% উইথ হয়েছে। এই জায়গাটায় কী করবেন, খুব ভালোভাবে শুনবেন। ইনপুটে প্রত্যেকটা কিন্তু টাইপ আলাদা আলাদা। এই ইনপুটের টাইপ হচ্ছে রেডিও, এই ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট,
তাহলে আমরা টাইপ রেডিওকে ধরে আলাদাভাবে ডিজাইন করতে পারবো উইথাউট এনি ক্লাস, কোনো ক্লাস দেওয়ার দরকার নাই। কিভাবে? আমরা ফ্রমকে কল করি, তারপর হচ্ছে ইনপুটকে কল করি এবং থার্ড ব্র্যাকেট দিই, তাহলে আমরা অ্যাট্রিবিউটকে কল করতে পারবো এইভাবে। জাস্ট এটাকে কপি করে এখানে থার্ড ব্র্যাকেটে বসা দেবেন, তাহলে ইন্ডিভিজুয়ালি তাকে কল করা হয়ে যাবে। এবার আমি রিলোড দিই, এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আমরা এই ইনপুটটাকে সিলেক্ট করছি, দেখেন সিলেক্টেড হচ্ছে। এখানে দেখানো মানে হচ্ছে আমার কোডিংটা সুন্দর হয়েছে। কোডিং কিছু না, এটাকে কপি পে করবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে বসা দেবেন, তাহলে ওই ইনপুটটাকে কল করা হচ্ছে যেখানে টাইপ হচ্ছে রেডিও। তাহলে আমরা এখানে উইথ দিব হচ্ছে অটো, মানে আমি চাই না উইথ হোক। তাহলে উপরে দেখেন উইথটা এইভাবে আসছে, বলতে পারছি জিনিসটা? তাহলে আমি এইভাবে এটাকে ডেকোরেট করতে পারি। তাহলে আমরা এটাকে উইথটাকে আলাদাভাবে করি। লক্ষ্য করবেন আমরা কিন্তু আগেই ডিজাইন করেছি, শুধুমাত্র এখানে উইথটা অটো হচ্ছে, বাকিগুলো কিন্তু এখান থেকে আসবে। তাহলে আমাদের বারবার কোডিং করতে হচ্ছে না। যদি আপনি ক্লাস সব জায়গায় দিতেন তাহলে বারবার রিপিটে ডিজাইন করতে হতো। তাহলে আমরা উইথটাকে অটো করব এই জায়গাটায়, ডান। এবার এইরকম কিন্তু আমাদের এই যে চেকবক্স দিচ্ছে না, এখানেও কিন্তু একই প্রবলেম, রাইট? তাহলে আমি কপি করি, একই যেহেতু উইথ অটো দিব, এখানেও কমা দিয়ে আমরা এর মধ্যে কাজটা করি। আমি এখানে বলবো ফ্রম ইনপুট, একসাথে কিন্তু অনেকগুলো সিএসএস করা যায়, এটা আমি দেখিয়েছিলাম। দিয়ে দিলাম, তারপর থার্ড ব্র্যাকেটে ক্লোজ, বলতে পারছি? তাহলে একবারে হয়ে যাবে। এবার এর নিচেরটাও কিন্তু একই রকম অ্যালাইন হয়ে যাবে, ডান। কিন্তু এইরকম হওয়ার কারণে আমাদের যেটা করতে হবে সেপারেট করার জন্য, এটা একটা ব্রেক টেক দেওয়ার দরকার নেই, আপনার সহজ উপায় বলে দিই। এই স্ট্রং ট্যাগ দুটোতেই আছে, এখানেও আছে আবার এখানেও আছে, একটু উপরে চলে গেছে তাই না? এই স্ট্রং ট্যাগকে বলবেন ডিসপ্লে ব্লক, তাহলে অটোমেটিক্যালি সে 100% উইথ নিয়ে নেবে এবং দেখবেন সেপারেশনটা তৈরি হবে। এবং এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দেই, লাইক হচ্ছে 22 পিক্সেল, বড় সড়ো করলাম। ফন্ট ওয়েটটা আমরা দিয়ে দেবো হচ্ছে একটু চিকন, এরকম করি। মার্জিন করবো অথবা প্যাডিং করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। আমি এখানে মার্জিন করি উপরে নিচে, উপরের দিকে 10 পিক্সেল, আর এখানে আমি 0 করি। আর নিচের দিকে এখানে কিন্তু আবার দিতে পারেন, নিচের দিকে কম করব, উপরের দিকে বেশি করব, 10 পিক্সেল দিই। আর এখানে উপরের দিকে বেশি করব যাতে সেপারেশনটা বেশি হয়, আর এখানে আমি আরও একটু কম করাই। এই তো, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানটা কিন্তু আমরা লেভেলের কোনো কাজই করিনি। লেভেলে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল, রাইট? তাই দেখতে সুন্দর হবে। এবং এইখানে দেখবেন এই ইনপুটের ডান দিকে একটা স্পেস তৈরি করতে হবে, অথবা বাম দিকে, অথবা লেভেলের ইনপুটের ডান দিকে স্পেস তৈরি করলে আমি এখানে বলবো মার্জিন রাইট বা প্যাডিং রাইটও দিতে পারেন, 10 পিক্সেল একটা স্পেস তৈরি হবে, বলতে পেরেছি? তাহলে 15 দিয়ে রাখেন। তাহলে এইখানটায় এ কিন্তু একটু নিচে আসছে, এখানে একটা প্রবলেম ক্রিয়েট করেছি আমি। সো এখানে ক্লিক করি, এই অংশটুকু কপি করি এবং আমরা এখানে ইনপুট দিই, ডান। এবার এখানে একটু তাকাই, মেসেজ লেভেল দিয়েছিলাম এবং টেক্সট এরিয়া দিয়েছিলাম। এই টেক্সট এরিয়া কিন্তু কোনো ডিজাইনই আমরা করিনি। লক্ষ্য করবেন ইনপুটের যে ডিজাইনটা সেটাই যেন টেক্সট এরিয়া ডিজাইন হয়, এই জন্য কমা দিয়ে আমরা এখানে বলবো টেক্সট এরিয়া, তাহলে একবারে কাজটা হয়ে যাবে। এবার রিলোড দেন, পারফেক্ট। সবাই বুঝতে পেরেছি কী করলাম? অ্যান্ড এই ইনপুটের উপরের দিকে কিন্তু একটা স্পেস থাকতে হবে, এরকমও তো দরকার এখানে, বা ইনপুটের নিচের দিকে একটা স্পেস থাকতে হবে যাতে টেক্সট এরিয়াতেও আসে। বাট এখানে দেখবেন ইনপুটের নিচে স্পেস থাকলে বেটার, বা লেভেলের নিচে স্পেস থাকলে বেটার। এবার মনে হচ্ছে যে নিচের দিকে একটা স্পেস তৈরি করা দরকার, লেভেলের নিচে স্পেস দিলে হয়তো সুবিধা হবে। এখানে আমরা ইন্সপেক্ট করি, লেভেলের নিচে আমরা একটু মার্জিন বটন দিই, 10 পিক্সেল। হচ্ছে? কেন হচ্ছে না? কারণ এটা ব্লক এলিমেন্ট না, এই জন্য। ব্লক এলিমেন্ট না হলে মার্জিন টপ বটমে যে কোনো কিছু, ব্লক এলিমেন্ট না হলে মার্জিন প্যাডিং উপরে নিচে কাজ করে না। এখানে আমি বলবো ডিসপ্লে ব্লক, তাহলে কিন্তু দেখেন এগুলো লম্বা হয়ে যাবে, এই জন্য বলবো ইনলাইন ব্লক। তার মানে বুঝতে পারতেছেন যে আপনি স্পেসিং করার জন্য উপরে নিচে কোথায় কখন কী দিবেন, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আর ইনপুটে নিচের দিকে একটা স্পেস তৈরি করে মার্জিন বটম, ইনপুটেও আমরা স্পেস দেব এরকম, তাহলে দেখতে একটু সুবিধা হবে বা ভাল লাগবে। একটু বাড়িয়ে দিই, বলতে পারছি? সেপারেশনটা তৈরি করলাম আর কি। তাহলে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই ইনপুটগুলো একটু গোলাকার করব। তাহলে আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস
কত করব 5 পিক্সেল, একটু গোলাকার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ক্লিয়ার হয়েছেন? সবই কিন্তু গোলাকার হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আপনার কাছে মনে হয় এটা বেশি মোটা হয়ে গেছে, বর্ডারটা চিকন করে দেন লাইক দিস। এবার ঠিক আছে? যদি চিকন করেন এটা 100% আছে, তাহলে একটা হাইট বাড়াতে হবে, মানে প্যাডিংটা একটু বাড়াতে হবে, দেখতে যেতে সুন্দর লাগে। 10 পিক্সেল করলাম, এবার চমৎকার লাগতেছে। যদি আপনি বর্ডারটি আরও বাড়াতে পারেন, আপনি একেবারে 30 পিক্সেল দেন, তাহলে এরকম রাউন্ডেড হয়ে যাবে, দেখতে আরও চমৎকার লাগবে। ডিপেন্ড করে আপনি কী চাচ্ছেন। ক্লিক করেন, করার পর এই পোর্শনটুকু কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ডান। তাহলে আমরা পার্মানেন্টলি সেট করলাম এই অংশটুকু। এবং এই জিনিসটা কিন্তু খুবই বিশ্রী লাগে, রাইট? মানে এই যে টেক্সট এরিয়া, এই জন্য এত বেশি রেডিয়াস দিব না গাইস। আমরা এখানে শুধুমাত্র 10 পিক্সেল দিই, সেটাও এনাফ, ভাল লাগবে। ঠিক আছে? এবং এই যে ইনপুটটা, সেটা এতবার উইথ হবে না। তাহলে আমরা এই ইনপুটের উইথটাও কিন্তু 100% হয়ে আছে। তাহলে টাইপ সাবমিটকে কল করব নিচের দিকে, বলবো ফ্রম ইনপুট থার্ড ব্র্যাকেট এটা। এখন এখানে আমরা উইথ কিন্তু অটো করব। কোশ্চেন হচ্ছে আমরা এটা আলাদাভাবে করছি কেন? এখানে কমা দিয়ে তো দিতে পারতাম, কিন্তু এর ভিতরে আরও ডিজাইন আছে গাইস, এই জন্য আমাকে আলাদাভাবে করতে হচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই ইনপুটের হয়ে গেল, হ্যাঁ এটা, এই ইনপুটের ডিজাইনটা করব। আমরা এখানে প্যাডিংটা একটু বাড়াবো ডানে বামে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে হোয়াইট কালার, বা এটারই এই যে ডার্ক কালারটা দিব। দেন হচ্ছে আমরা বর্ডার রেডিয়াসটা সুন্দর লাগতেছে না, দিলাম না, দিলাম না, এরকম রাখি। তাহলে এইখানটা যাই, এর বর্ডারটা যে আছে ফন্ট সাইজটা বাড়াই, ফন্ট সাইজ 12 পিক্সেল, বা আর একটু বাড়াই দিই, 18 পিক্সেল করি। এটা টেক্সট ট্রান্সফর্ম করব, আপার কেস, ফন্ট ওয়েট আসে না, মানে এই কিন্তু ঠিক আছে, এর থেকে কম হয় না বা বেশি হয় না বা কাজ করে না। আমরা এরকম দিতে পারি। এখানে ডানে বামে প্যাডিংটা একটু বাড়িয়ে দেবো, 10 পিক্সেল উপরে নিচে ছিল, আর ডানে বামে আমরা 40 পিক্সেল করি, বড় সড়ো করলাম, বা 30 করি, দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? সো এই অবস্থায় আমরা এটা রাখি, এবং মনে হচ্ছে না যে এটা ডানে বামে একটু উইথটা বেশি হয়ে গেছে? তাহলে আমরা এখানে সাইন আপে যাব, এটাকে উইথটা একটু কমিয়ে দেব, 50 পিক্সেল করি, অ্যান্ড উপরে নিচে আমরা প্যাডিংটা একটু বাড়িয়ে দেবো, লাইক হচ্ছে 50 পিক্সেল। তাহলে চারপাশে বেড়ে গেল, এবার দেখতে একটু ভালো লাগবে। কপিট, এবার দেখেন, দেন আমি এর মধ্যে পেস্ট করে দিই। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেপটা ডান। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি চাচ্ছি যখন মানুষ লেখা শুরু করবে, তখন যেন এই বক্সটা শ্যাডোটা যেন না থাকে, বা শ্যাডোটার জন্য রিভার্স হয়, মানে এই ডার্কটা যেন উপরে যায় আর এটার জন্য নিচে আসে। এটাও করা যাবে। কিভাবে? আমরা যদি দেখি, এখানে একটা শ্যাডো দিয়েছি, দেখতে পাচ্ছেন সাইন আপে। তাহলে আমি এটাকে নিচের দিকে আবার কল করি, এখানটা আমরা বলবো হোভার দিলাম, এবং এইখানে যা দিয়েছেন এটাকে আমরা নিচের দিকে অ্যাড করি, করার পর এটাকে কাট করে এখানে দিব, আর এটাকে কাট করে এখানে দিব। চেঞ্জ, ডিজাইন চেঞ্জ করিনি, শুধুমাত্র কালার চেঞ্জ করছি, দেখেন। কিন্তু এটাকে ধীরে ধীরে করার জন্য এখানটা বলতে হবে ট্রানজিশন ডিউরেশন। এটা অ্যাকচুয়ালি এর জন্য হচ্ছে, এই যে এটার জন্য নিচে নিচে আসতেছিল, আমি উপরে উপরে দিয়ে দিলাম। এখানে ট্রানজিশন ডিউরেশন বলবেন 0.3s, মানে 1 সেকেন্ডে 30%। এবার যদি রিলোড দিই, তাহলে দেখেন ধীরে ধীরে হচ্ছে, দেখতে চমৎকার লাগবে। বুঝতে পারছি? ওকে, এখন আমরা এটা ডান করলাম। সাপোজ আমি ধরে নিলাম যে এতটুকুই এনাফ। তাহলে আমরা সাইন আপে যখন ক্লিক করব, তখন কিন্তু কোথাও যাচ্ছে না, আমরা কিন্তু সাইন আপ পেজে আছি অ্যাকচুয়ালি। তাহলে আমরা সাইন আপ সেকশনে আছি, ইন্ডেক্সের পেজটা আমরা ক্রিয়েট করি। দেখেন একটু লক্ষ্য করবেন যে আমি কি করি। আমরা যে সাইন আপের পোর্শনটুকু করেছি, এটা পুরোটাই কপি করে
আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যেটা নাম হচ্ছে signup.html। এর মধ্যে আমি এটাকে অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি এটা হবে সাইন আপ ফাইল। তাহলে এইখানটায় এই পোর্শনে আমরা এমন কিছুই দিব না, এগুলো বাদ। এবং আমি শুধুমাত্র লরেম দিয়ে জাস্ট দেখবো যে আসলে কী হচ্ছে। অ্যান্ড এইখানটায় ওই যে সাইন আপ ফাইলটা দিয়েছি না, আমি এখানে বলবো signup.html। তাহলে সাইন আপ ওই লিঙ্কটা করে ফেললাম। এবার আমি কপি করে এর মধ্যেও কিন্তু সেম লেখাটা দিয়ে দেব। দ্বিতীয়ত হচ্ছে এইচআরইএফে আমরা বলবো index.html, মানে লোগোতে। অ্যাঙ্করটা কেন দিয়েছি, এটা কাজে আসবে কবে, তাই না? কাজে আসাতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম, এখানেও তাই সেভ করে দিয়ে দিলাম। এবার আমি যদি রিলোড দিই এরকম পাচ্ছি। সাইন আপে গেলাম, সাইন আপ পেজে গেলাম, আবার এখন এখানে ক্লিক করব, তখন আমরা এখানে আসলাম। তার কি মাল্টি পেজের ওয়েবসাইট তৈরি হলো, বুঝতে পারছি? ওকে, আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, নাম হচ্ছে অ্যাবাউট সেকশন। আমি এখানে বলি about.html, মানে আমরা মাল্টি পেজের ওয়েবসাইট করব। যখন যে পেজে ক্লিক করবে সেই পেজটা দেখাবে। তাহলে এখানকার পুরো জিনিসটাই এর মধ্যে পেস্ট করে দিলাম, করলাম। তো এখানে আমার কিন্তু অ্যাবাউট লিখতে হবে, about.html। আমরা কিন্তু এই পেজেই আছি, এটা কিন্তু অ্যাবাউট পেজ, কিন্তু যাতে ক্লিক করলে এই পেজে আসে, সাথে যেন এই পেজ থেকেও ইন্ডেক্স পেজ থেকেও যেন ক্লিক করলে যেন ওই পেজে যায়। ইভেন সাইন আপ পেজে যখন থাকবো তখনও যেন ওই পেজে যায়। তাহলে আমি এটা দিয়ে দিলাম। অ্যাবাউটের মধ্যে আমরা কন্টেন্টগুলো একটু কপি পেস্ট বেশি করে করি, যাতে বুঝতে পারি যে আসলে এটা অন্য পেজ। দ্যাটস ইট। রিলোড দিলাম। এখন আমি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে চলে আসলাম। তারপর এখানে ক্লিক করলে আমরা হোম পেজে আসলাম। আবার অ্যাবাউটে ক্লিক করেন, আবার ক্লিক করেন তাহলে ওখানেই আসবেন। আবার ক্লিক করেন তাহলে ফ্রন্ট পেজে, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজে। সিম্পল। এটা আস্তে আস্তে আপনাদের অভ্যেস হয়ে যাবে। মানে সব মেনুতেই, সব পেজের মেনুতে কিন্তু একই রকম মেনু লিস্টটা তৈরি করতে হবে, লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। তাহলে ইন্ডেক্সে আমরা কি করব সেটা আমরা এখন করি। সাইন আপ পোর্শনটা আমরা ডিলিট করে দেবো। ইভেন এখানে আমরা এটা ডিলিট করে দেবো। এই পেজে আমরা কিন্তু সাইন আপের কাজ করব না, আমরা এখানে বলবো পোর্টফোলিও। মনে আছে আমরা পোর্টফোলিও নিয়ে কাজ করেছিলাম, লাস্ট ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। এখানে আমি পোর্টফোলিও নামটা দিয়ে দিই। আমি আপনাদের পোর্টফোলিওটা আবার করে দেখাচ্ছি। তো পোর্টফোলিও দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এখানে কিছুই দেখতে পাবেন না। অ্যাবাউটে গেলে আবার এটা দেখতে পাবেন, এখানে গেলে এটা দেখতে পাবেন। সিম্পল। এই জায়গাটা যাই, এইখানে আমরা পোর্টফোলিও সেকশন বানাবো। তাহলে আমরা কি করব, অনেকগুলো ডিপ বানাবো। ডিপ দিলাম, ডিপে আমরা নাম দিব কলাম বা কোল দিলাম। আপনারা যেটা করেছিলেন লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা আমি করছি। তো কোল দিলাম বা কলাম দিলাম। এর ভিতরে আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিতে পারেন, কারণ আমরা লিঙ্ক আপ করব। এবং আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি। এর ভিতরে ইমেজ ট্যাগ দিতে হবে, কারণ আমাদের পোর্টফোলিও ইমেজ লাগবে। এবার আমরা ইমেজ কোত্থেকে পাবো, আমি ডেস্কটপ থেকে নিয়ে আসি কিছু ইমেজ, বা আমি কিছু প্রজেক্ট করেছি সেখান থেকে ইমেজগুলো নিয়ে আসতে পারি। একটু ওয়েট করেন, আমি এগুলোকে কপি করলাম। এই জায়গাটায় আমরা ইমেজগুলো অ্যাড করে দিলাম। এবং আমরা একটু নামকরণ করব, এরকম নাম দিয়ে করা যাবে না, যেহেতু আমরা একটা প্রজেক্ট। আমি এরকম প্রজেক্ট 1 লাইক দিস, এরকম আমরা লেখাগুলো লিখব, মানে নামগুলো। প্রজেক্ট 2, প্রজেক্ট 3, তারপর প্রজেক্ট 4, প্রজেক্ট 5, প্রজেক্ট 6, প্রজেক্ট 7, প্রজেক্ট 8, প্রজেক্ট 9। যেহেতু 9টা আমি তিনটা করে নিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা হয়। এবার প্রত্যেকটার নাম ধরে ধরে, সবগুলো পিএনজি কিন্তু, তাহলে আমার জন্য সুবিধা হবে। এবার আসেন এখানে বলবো ইমেজেস স্ল্যাশ project 1 ডট পিএনজি, অল্টারনেটিভলি বলবো প্রজেক্ট। দ্যাটস ইট। মনে করেন আমি এরকম দিলাম। নিচে চাইলে কিন্তু আপনি আরও চাইলে নাম দিতে পারেন, প্রজেক্টের নাম কী সেটা বলতে পারেন। সাপোজ আমি অ্যাঙ্কর ট্যাগের বাইরে দিতে পারেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি ভিতরে দিই, ভিতরে দিলাম, তাহলে একবারে সবগুলোর উপরে লিঙ্ক আপ হয়ে যাবে। আমি এখানে H2 দিয়ে করছি। আমি এখানে বলবো মিনিমাল প্রজেক্ট, এরকম একটা নাম দিলাম। আপনি চাইলে ডিসক্রাইব করতে পারেন, বাটন দিতে পারেন,
কিন্তু লাগবে না, কারণ এটা দিয়েই যাবে। তো এই তো, এখন এটাকে আমরা কপি পেস্ট করব। তার আগে আমরা একটু কমেন্টিং করি প্রজেক্ট দিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস করা যায়, এই অ্যাঙ্করটাকে আমরা যদি একটা ক্লাস দিই প্রজেক্ট নামে, তাহলে আরও ভালো হয় না? ডিপ দিয়ে কিন্তু ভিতরে অ্যাঙ্করটা দিয়ে করা যেত, কারণ আমি একবারে করছি। আমার কাছে মনে হচ্ছে যে আর দরকার নাই ডিজাইনের জন্য, তো আমি এটাকে কপি পেস্ট করি এইভাবে। তাহলে আমি এখানে বলবো 9 8 7 6 7 সরি 5 4 3 2 1। তাহলে উপরেগুলো আর লাগবে না। ডান। তাহলে এই পোর্শনটুকু ডান। এখন আমরা এগুলো সবগুলোকে কল করব। মাঝখানে তো এটা আমার দরকার নেই, এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দরকার হবে না। তাহলে এই পোর্শনটুকু কপি করেন। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারি আমি, এখান থেকে এই যে এই পোর্শনটা, এখানে আমরা বলতে পারি কমেন্টিং করে যে সাইন আপ ফ্রম সেকশন সিএসএস। আমি এরকম একটা নাম দিলাম যাতে বুঝতে পারি যে আসলে কিসের জন্য ডিজাইন করা হয়েছে। নিচের দিকে আমি এখানে বলবো পোর্টফোলিও সেকশন, লাইক দিস। বুঝতে পারছি? একটু সাজিয়ে গুছিয়ে লিখছি। তাহলে আমি এটা দিলাম। এরপর হচ্ছে কোল, এটা কিন্তু উপরের দিকে থাকবে, উপরের দিকে দেই, কেননা এটা কিন্তু গ্লোবালি বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে, এই জন্য আমি উপরের দিকে দিলাম। নিচের দিকে আবার চাই, সাজিয়ে গুছিয়ে লিখছি। অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে কল করব, এখানে ডট দিয়ে প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে ইমেজ আছে, তারপর প্রজেক্টের ভিতরে আমরা H2 দিয়েছি, একবারে হয়ে যাবে। এবং আপনি চাইলে প্রজেক্টের ভিতরে আপনি হোভার এফেক্ট দিতে পারেন। প্রজেক্ট কিন্তু অ্যাঙ্কর ট্যাগ অ্যাকচুয়ালি। আপনি যদি মনে করেন যে আমার বুঝতে সমস্যা হচ্ছে, সরি, তাহলে আপনি যেটা করতে পারেন এ দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে অ্যাঙ্কর ট্যাগে প্রজেক্টটা, মানে প্রজেক্ট নামে ক্লাস, বা দেওয়ার দরকার নেই। এবার আমরা ওয়েবসাইটে এখানে যাব, তাহলে আমার সমস্ত ইমেজ দেখতে পাচ্ছি বিশাল বড় বড়। তাহলে এটাকে আমরা কাস্টমাইজ করব, সুন্দর একটা ইন্টারফেস তৈরি করব। এখন আমরা সিএসএস করব, ইন্সপার্ট এলিমেন্ট করার পর এই সেকশনে যাই, উপরে থেকে থাকি কারণ সবগুলো উপরে উঠে যাবে। আবার সবার আগে যেটা করব, আমরা ইমেজগুলোর হাইটটা কমিয়ে দিই, সেটা হয়তো বেটার সলিউশন হবে। দেখেন, আমি কিন্তু পোর্টফোলিও সেকশনে প্যাডিং করব না, কারণ এটা সেকশনে প্যাডিং করা আছে, তাহলে আমার জন্য অল্প করে কাজটা হয়ে যাবে। এবার আসলে কলাম নিয়ে কাজ করি। কলামে আমরা বলবো উইথ 33.33%, তাহলে অ্যালাইন হয়ে যাবে। প্যাডিং করব আমরা বলতে পারি 15 পিক্সেল, তাহলে মাঝখানে একটা স্পেস তৈরি হচ্ছে, তাই না? এবার আমরা সাথে একটা জিনিস করব, ফ্লেক্স 0 অটো, ডান। এবার আসেন ভিতরের কাজ, এগুলো কিন্তু লিঙ্কিং হয়েছে। তো আমি অ্যাঙ্করটাকে যাই, অ্যাঙ্করটা কিন্তু ব্লক এলিমেন্ট না গাইস, এটা একটা প্রবলেম। এই জন্য এখানে বলবেন ডিসপ্লে ব্লক, তাহলে কলামের যতটুকু উইথ সে কাভার করবে। এখন দেখেন ভরাট দেখা যাচ্ছে, আমি যদি তুলে ফেলি, মাউস রাখেন, দেখেন সিলেক্টেড হচ্ছে না, কিন্তু আপনি যখন এটা দিবেন তখন কিন্তু সিলেক্টেড হচ্ছে, হাইট বিটতে দেখাচ্ছে যতটুকু কন্টেন্ট আছে। এবার আসেন ইমেজটা আমি এত বড় রাখবো না। তাহলে ইমেজে আমরা শিখিয়েছিলাম, ইমেজে আমরা নির্দিষ্ট হাইট দিতে পারি, ম্যাক্সিমাম হাইট দিতে পারি আমার ইচ্ছে। আমি এখানে বলবো 400 পিক্সেল, তাহলে ছোটো হয়ে যাচ্ছে। যদি এইভাবে ছোট হয় তাহলে আপনি উইথটা দিবেন 100%, তাহলে চ্যাপটা হয়ে গেল। আপনাদের অনেকেরই এই প্রজেক্টে চ্যাপটা হয়েছে, বুঝতে পারছেন? আমাদের অনেকেরই এইটা এরকম চ্যাপটা হয়ে গেছে, আমি দেখেছি আপনাদের কাজ। এই জায়গাটায় বলতে হবে অবজেক্ট ফিট কভার, তাহলে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পারফেক্টলি দেখাবে। কিন্তু আমি চাই এরকম মাঝখান থেকে যেন না দেখাক, উপরের দিকে যেন দেখাক। তাহলে আপনি এখানে বলবেন অবজেক্ট পজিশন বটম, তারপর হচ্ছে সেন্টার টপ, তাহলে উপরের পোর্শনটা আমাদের সামনে তুলে ধরছে। বলতে পারছি সবগুলার, তাহলে আমাদের খুব একটা হ্যাসেল হচ্ছে না, ইজিলি আপনারা কন্ট্রোল করতে পারছি জিনিসগুলো। তাহলে এই ইমেজটা হলো, আপনি চাইলে হাইট বাড়ান, তাহলে সবগুলো সমানভাবে হাইট বাড়বে, সবার দেখবে সমানভাবে হাইট বাড়ছে। আমার ইচ্ছে মতো আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। যদি আপনার কাছে মনে হয় যে 4টা করে কলাম দিলে ভালো হয়,
তাহলে আপনি এই কলামে বলে দেন 35 সরি 25, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, রাইট? এটাই বেটার মনে হচ্ছে হাইট অনুযায়ী। তাহলে আমরা ইমেজের হাইটটা একটু কমাবো 400, তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এইভাবে যদি রাখি তাহলে সুন্দর হবে না? সবার প্রজেক্টগুলো থাকবে নতুন নতুন। অ্যান্ড এইখানে যাব, এটার কালারটা আমরা হোয়াইট করে দেব। নিচের দিকে আন্ডারলাইনটা কিন্তু H2 থেকে আসে না, এটা আসে এখান থেকে। এই জন্য এখানে বলে দিবেন টেক্সট ডেকোরেশন নান, যাতে না আসে। অ্যান্ড H2-তে সাইজিংটা হচ্ছে, H2-তে যাই, ফন্ট সাইজ 22 পিক্সেল, বা আর একটু ছোটো করতে পারেন বা বড় করতে পারেন, ডিপেন্ড করে। ফন্ট ওয়েট আমি এরকম রাখতে পারি। ডান। এবার আমরা কিন্তু দেখব এটার কিন্তু একটা প্যাডিং আছে, অ্যাঙ্করটাকে কিন্তু কোনো প্যাডিং দেওয়া হয়নি। আমরা যদি এটাকে শ্যাডো দেই, যেটা আমরা শ্যাডো পেয়েছিলাম নিউ মরফিজম থেকে, সেটা আমরা ইউজ করতে পারি। এখানে ক্লিক করে আমরা কপি করলাম, করার পর পেস্ট করে দিই। অ্যান্ড এটা হচ্ছে হোবার, এটা হচ্ছে জেনুইনটা। এই পোর্শনটুকু কপি করে আমরা এইখানটায়, সরি এই যে এখানে যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এখানে অ্যাড করে দিলাম। তাহলে আমরা একটা শ্যাডো পাবো। রিলোড দেন, সবগুলোতে শ্যাডো আসছে, কিন্তু শ্যাডোটা ওইভাবে ফুটছে না কারণ আমরা প্যাডিং দেইনি। প্যাডিং দিলে সুন্দরভাবে ফুটবে। অথবা শুধুমাত্র এই H2-র জন্য যতটুকু স্পেস আছে সেটাকে আমরা মডিফাই করব, এটা আপনি করতে পারেন। বা আপনি এখানে বলতে পারেন প্যাডিং, ভিতরে আরও একটু প্যাডিং করেন, তাহলে হয়তো শ্যাডোটা ফুটে উঠবে। রিলোড দিই, তাহলে আপনি এরকম পাবেন, দেখতে ভালো লাগবে না। তাহলে বেটার হয় এটা তুলে ফেলেন। অ্যান্ড H2-তে আপনি প্যাডিং করেন, শুধুমাত্র H2-তে আপনি একটা প্যাডিং করে দিলেন 20 পিক্সেল, তাহলে একটা স্পেসিং হবে উপরে নিচে ডানে বামে, দেখতে ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছি উপরে নিচে একটু কম করেন, উপরে হচ্ছে 0, ডানে বামে আমি করছি 20 পিক্সেল এবং নিচের দিকে আমি করব হচ্ছে 5 পিক্সেল। এটা বুঝতে পারছি? উপরের দিকে 0, ডানে বামে 20 আর 5 পিক্সেল। যখন পরে আরেকটা দিবেন তখন কিন্তু সে লেফটে কাজ করবে, তো আমি দিচ্ছি না। এবার আমরা রিলোড দিই, তাহলে একটু ছোটো হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে। দ্যাটস ইট, এটাই করতে বলা হয়েছিল। এখন আমি যদি মাউস রাখি যেন অপাসিটি হয়, তাহলে একটা ডিজাইন করব। এখানে আমি বলবো অপাসিটি 0.6, এর মানে হচ্ছে এর ট্রান্সপারেন্সি বেড়ে যাবে। রিলোড দিই, মাউস রাখেন, দেখেন ট্রান্সপারেন্সি বেড়ে যাচ্ছে, পুরোটা ঢেকে যাচ্ছে। এটা আপনি মেনটেন করতে পারেন। এটার উপরে আরও অনেক রকমের কাজ করা যায়, যেটা আমরা শিখিনি। সেটা হচ্ছে পজিশনিং করা এবং উপরের দিকে একটা ল্যাব দেওয়া, ওভারল্যাপ দেওয়া। আমরা আসলে দেখি না যে মাউস রাখলে একটা শ্যাডো আসে, একটা আইকন আসে, টেক্সট আসে, ওই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। ওইটা আমরা এখনও শিখিনি, সো আমি দেখাতে চাচ্ছি না। বুঝতে পারছি? আমরা এখন যে ডিজাইনটা করব, এই মিনিমাল প্রজেক্টটা চাচ্ছি যে এর উপরে উঠুক, এইখানটায় মাউস রাখার জন্য দেখাবে নামটা। বুঝতে পারছি? এটাও করা যায়। আচ্ছা, ওইটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি পরে দেখাই, এখন না। ঠিক আছে? তারপর একটা কাজ করতে পারি, এই টেক্সটটাকে উপরে উঠাতে পারি, শ্যাডোটা আমরা বাদ দিই, মানে নিচের দিকে যে আমরা অপাসিটি দিয়েছি সেটা আমরা বন্ধ করে দিই। এটা আপাতত দিচ্ছি না। যেটা করতে চাই সেটা আমি দেখাই আপনাদের। এই কন্টেন্টটুকু ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই কন্টেন্টটুকু অ্যাকচুয়ালি এখানটায় নিয়ে আসবো। এই জায়গাটায় CSS3 ইউজ করতে পারেন, ট্রান্সফর্ম বলতে পারেন, ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর, দেখেন উপরে উঠতেছে। আচ্ছা, এটা ওয়াই অক্ষ বরাবর, আমি দেবো হচ্ছে ওয়াই, তা দেখেন নিচে নামতেছে, মাইনাস করেন, দেখেন উপরে উঠতেছে। আপনি এরকম করে উপরে উঠাতে পারবেন। এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, এগুলো নিয়ে আরও পরে কথা হবে। কিন্তু এখানে স্পেসটা কিন্তু ভ্যানিশ হচ্ছে না, এটা একটা প্রবলেম। এই জন্য এগুলো না ইউজ করাটাই বেটার, আমরা পরে দেখবো আস্তে আস্তে। আর একটু রেডিয়াস করে ফেলি প্রজেক্টে, বলবো বর্ডার রেডিয়াস, বলবো 10 পিক্সেল, ডান। তাহলে রিলোড দিই, একটু গোলাকার হবে, এই যেরকম। ক্লিয়ার সবার? এবার উপরের দিকে লিখবো হচ্ছে প্রজেক্ট, এটা তো আপনারা করতে পারবেন। আমরা এখানে ক্লিক করি, তাহলে এটা ফ্রন্ট পেজ, অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ, এটাকেও ঠিক করা যাবে, এটা তো আপনারা জানেন। সো সেদিক থেকে আমরা অ্যাবাউট পেজে যাই, আমরা এখানে সাইন আপ টাইন আপ দিয়ে রাখছি, এগুলো বাদ, এবং এখানে সাইন আপ সেকশনটাও বাদ।
অন্য কিছু বলতে পারি, অ্যাবাউট বা সামথিং বলতে পারি। নর্মালি কিন্তু কন্টেন্ট দেখাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখানে বলতে হবে অ্যাবাউট সেকশন বা সামথিং এরকম কিছু একটা বলতে হবে, যাতে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ট্যাগ ইউজ করিনি। আমি এখানে H2 দেই, আর নিচের দিকে আমি বলবো পি ট্যাগ, আর H2 না দিয়ে সরি এটা দিলাম, আর এখানে আমি H1 বলি, এখানে বলবো হ্যালো আই আম ফরিদ। বাকি ডিজাইনটা তো আপনারা পারবেন, জানেন কি করতে হয়। অ্যাবাউট সেকশনকে নেস্টেড করে এগুলোকে সিএসএস করব। দেখেন আপনারা লক্ষ্য করবেন পুরো জিনিসগুলোই কিন্তু পুরনো জিনিসগুলোই ঘুরে ফিরে আসতেছে, শুধুমাত্র নতুন আঙ্গিকে। H1 নতুন মোড়কে নাকি পি ট্যাগ দিলাম। সবগুলোতে কিন্তু ফন্ট সাইজ আলাদা হবে, কিন্তু কালারটা হবে FFF। তাহলে একবারে করে ফেললাম। এবার আমি রিলোড দিই, এটা মাঝখানে চলে আসছে কেন? আচ্ছা, এখানে আমি অ্যালাইন করছি। ও, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার কারণে। এবং এগুলো কিন্তু ফ্লেক্স আইটেম হয়ে গেছে গাইস, মানে কলাম দিতে হবে। কলামটা দিব হচ্ছে একটাই পার্ট, সেটা হচ্ছে অ্যাবাউট বা কন্টেন্ট বা আর্টিকেল দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন আর্টিকেল। এর ভিতরে আমি এটাকে অ্যাড করি, যেহেতু কন্টেন্ট দিচ্ছে আমরা আর্টিকেল দিয়ে এটাকে ডিফাইন করছি। নিচের দিকে আমরা আর্টিকেল বলতে পারি, যে কোনো জায়গায় বলতে পারি, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা রিলোড দিই ওই প্রবলেমটা আর হবে না। ইন্সপেক্টমেন্ট করি। এবার আমরা আর্টিকেলে বলবো, আর্টিকেলটাকে কল করা হয়নি, আচ্ছা এটা কিন্তু ট্যাগ। রিলোড। তাহলে আমরা ভিতরে H1কে নেস্টেড করছি কিন্তু উপর থেকে, অ্যাকচুয়ালি আর্টিকেলকে নেস্টেড করতে হতো, তাতেও কিন্তু সমস্যা নাই, আপনি যে কোনো কিছু করতে পারেন। এখানে বলবো যে 50 পিক্সেল, একটু বড় সড়ো করলাম, আমি আর একটু বড় করি 70। ফন্ট ওয়েট দিব, এরকম করতে পারি না? তারপর আমি পি ট্যাগে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, সাপোজ 22 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েটটা এখানে হয়ে যায়, এরকম রাখি। তারপর হচ্ছে লাইন হাইট 1.5 বা 6 কিন্তু বাই ডিফল্ট থাকে, এই জন্য বাড়িয়ে দিলাম। তাহলে এখানে ক্লিক করি, এই পোর্শনটুকু কপিড অ্যান্ড প্লেস। রিলোড দিই। আমি চাচ্ছি ফরিদ কথাটা একটু হাইলাইটেড হোক, এগুলো তো আপনারা পারেন। ফরিদটাকে আমরা বলবো স্ট্রং, যাতে বোল্ড হয়। রিলোড দেন, বোল্ড হয়ে গেল। যদি মনে হয় বেশি বোল্ড হয়ে গেছে তাহলে নেস্টেড করেন। H1 এর ভিতরে স্ট্রংয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলবো ফন্ট ওয়েট 500। রিলোড দেন, তাহলে বোল্ডটা একটু কমে যাবে, দেখতে ভালো লাগবে। এই তো ঘুরে ফিরে এগুলোই আছে। দেন আমরা এগুলো তো কাজ করছি না, আস্তে আস্তে শিখবো। এখানে হচ্ছে নর্মাল, এটা অ্যাবাউটে গেলে এটা, আর হোমে গেলে হোম কাজ করে না, হোমের লিঙ্কটা করতে হবে গাইস। অর্থাৎ যেখানে এখানে যেটা করেছেন সেটা কিন্তু দেওয়া উচিত এখানে। আচ্ছা, যেহেতু বাকিগুলো করছি না, বাদ, দরকার নেই। তাহলে এই পোর্শনটুকু কপিড, প্লেস অ্যান্ড প্লেস। রিলোড। তাহলে আমরা হোমে গেলাম, হোমে চলে আসলো, অ্যাবাউটে গেলাম, সাইন আপে গেলাম, ডান। সাইন আপে আমরা ক্লিক করলাম, করলে এটা আসে। যদি এমন হয় কেউ সাইন আপ করছে, আমি একটু ডাইনামিক্যালি বোঝানোর চেষ্টা করি। কেউ সাইন আপ করছে কিন্তু তার লগ ইন মানে সাইন আপ করা হয়ে গেছে, তার কিন্তু সাইন আপ করার দরকার নাই, তাহলে লগ ইন একটা পার্ট থাকবে। তাহলে সাইন আপে মেনুতে থাকবে, কিন্তু এখানে বলবে যে লগ ইন। যদি তুমি সাইন আপ করে থাকো তাহলে লগ ইন হবে। তাহলে নিচের দিকে এইখানটায় এই জায়গাটা একটা বাটন থাকবে, পি ট্যাগ দিই, বলি আই হ্যাভ অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব, বলবো যে লগ ইন, আর এখানে একটা ফাইলের নাম দিব login.html।
তাহলে কি হচ্ছে, ওই ফাইলে যাবে এবং লগ ইন হয়ে যাবে। তাহলে এটাকে কপি করলাম, এই নামে একটা ফাইল ক্রিয়েট করব, login.html। তাহলে এখানেও সেম জিনিসটাই কপি করে দিয়ে দেব, বুঝতে পারছি? তাহলে আমি যদি রিলোড দিই, তাহলে দেখবেন এই অপশনটা আসবে এবং ক্লিক করলে লগ ইন পেজে যাবে। কিন্তু লগ ইনের ইন্টারফেস হবে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড। ওকে, আমরা এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ডে কাজ করে নিই, করে ফেলেন, নট এ বিগ ডিল। পাসওয়ার্ড এখানে আমরা বলবো PW, সরি মানে পাসওয়ার্ডে দিই, এই পাসওয়ার্ডটা এখানে কল করব, আর এখানে বলবো পাসওয়ার্ড ছোটো হাতের। এখানে যদি দেখেন তাহলে পাসওয়ার্ড একটা পার্ট আসবে, ঠিক আছে? এটা এখানে বলবো রিটাইপ পাসওয়ার্ড। তো রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ডায়নামিক যেহেতু কাজ করছে না। এটা অ্যাকচুয়ালি লগ ইনে হবে না, এটা হবে হচ্ছে এখানে সাইন আপে। আর লগ ইনের ক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আসবে, বাকিগুলো কোনোটাই আসবে না, বাদ। তাহলে এবার যদি রিলোড দিই, এতটুকু পাবো, বলতে পারছি? ওকে, এখন যেহেতু আপনি সাইন আপে যান, আগে এটাকে ডিজাইন করি। ডিজাইনটা কীভাবে করব, আমরা ফর্মের ভিতরে পিট্যাগটাকে কল করব, বা সাইন আপকে নেস্টেড করে। যেহেতু এখানে ফর্ম নিয়ে কাজ করা হয়েছে, আমরা এখানে বলবো ফর্ম নেস্টেড পিট্যাগ অ্যান্ড পিট্যাগ নেস্টেড অ্যাঙ্কর ট্যাগ। আর চাইলে আপনি হোভারএফের দিতে পারেন, দিয়ে রাখি, যদি লাগে দিব, না হলে দেবো না। এবার আমরা রিলোড দিই, এখানটা আমরা ইন্সপেক্ট করি, করার পর পিট্যাগের কিন্তু ডিজাইন অলরেডি ডান, শুধুমাত্র এখানে বলবো লেটার স্পেসিং 1 পিক্সেল, অ্যান্ড আরও কিছু করতে পারেন, অথবা অ্যাঙ্করটাকে যাই, এটার কালারটা আমরা FFF করি। আমরা এমন একটা কালার নিয়েছি, এই কালারে অন্য কোনো কালার অ্যাডজাস্ট হয় না, এই কারণে প্রবলেম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, একটু বড়সড় করলাম, এইটাকে একটু বোল্ড করব যাতে চোখে পড়ে, ঠিক আছে? ডান। আর একটা কাজ করা যায়, ক্লিক করে ডার্ক করে ফেলি, তো বোঝা যাবে না, আমার এটাই বেটার, ঠিক আছে? ওকে, এটা ডান। এখন এখানে ক্লিক করে কপিট, দেন আমি এখানে লিঙ্ক আপ। এবার লগ ইনে সেম জিনিসটাই আছে, আমি বলবো যে এনি অ্যাকাউন্ট, তার মানে কি সাইন আপ করতে বলবে, এটা কিন্তু লগ ইনে। তখন আমাকে সাইন আপের লিঙ্কে যেতে হবে, রাইট? এটা করে দিলাম। এবার আমি রিলোড দিই, তাহলে এটা হচ্ছে লগ ইন পার্ট। তাহলে যখন ক্লিক করবেন, সরি সাইন আপে লগ ইনে আসবে। এখন যেহেতু আমার লগ ইন করতে পারবো না, কারণ আমার ইউজার অ্যাক্সেস নাই, তখন আমাকে সাইন আপ করতে বলবে, ক্লিক করেন, তখন আবার এখানে আসবে। বর্ডারে ক্লিক করার পরে কালারটা আসে, এটা আমি দেখাতে চেয়েছিলাম, এটাকে বলা হয় ফোকাস। কোনো কিছুর উপরে মাউস রাখা মানে হচ্ছে হোভার, যখন কোথাও ক্লিক করবে সেটাকে বলা হয় ফোকাস। যেমন আমি এখানে মাউস রাখছি, ক্লিক করেন, এটাকে বলা হয় ফোকাস, রিলোড হচ্ছে। তো এই ফোকাস পয়েন্টে যে কালারটা আসে এটাকে বলা হয় প্লেস হোল্ডার, সরি ফোকাস বলা হয়। তো আমরা নিচের দিকে বলবেন ডাবল কোলন, এটা ডাবল কোলন দিয়ে বলতে হয়, এবং বলতে হয় ফোকাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, যেমনটা আমরা হোভার করি না, এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি যদি এরকম লেখেন, ডাবল কোলন কারণ দেওয়া হয় যাতে যে কোনো ব্রাউজারে সাপোর্ট করে, যে কোনো ভার্সনে সাপোর্ট করে। এবার যদি আমি রিলোড দিই, ক্লিক করেন, কালার চেঞ্জ হয় না। এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু কাজটা করতে হয়, বাট আমরা ইনপুটে এই কাজটা করছি, তাহলে আমাকে বলতে হবে ইনপুট। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, তবু হয় না, আচ্ছা একটু ওয়েট করেন, মনে হয় না এটা দুইবার দিতে হবে, ইয়েস, দুইবার না দিলেও চলবে। তাহলে আমি ইনপুটে ফোকাস দিচ্ছি, বাকি কিন্তু আরও অনেক কিছুতে থাকতে পারে, টেক্সট এরিয়াতেও থাকতে পারে, যেমন টেক্সট এরিয়াতে এটা নাই। আচ্ছা, আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি ফোকাসটা ডাবল করে দিচ্ছিলাম না, ওটা অ্যাকচুয়ালি প্লেস হোল্ডারে করতে হয়, নট ফোকাসে।
ফোকাসটা হোভারের মতো দিলেই হবে। এবং এখানে কমা দিয়ে বলতে হবে টেক্সট এরিয়া, তারপর কোলন, বলতে হবে ফোকাস। তাহলে দুই জায়গায় এটা হবে। রিলোড দেন, ক্লিকে হলে এটা হবে, এগুলোতে এটা আসতেছে। কিন্তু আমি এরকম করব না, আমি চাই বর্ডারটার জন্য রিমুভ হয়। এখানে বলতে হবে আউটলাইন, আউটলাইন বলতে হবে নান, ডান, এটা তুলে ফেলেন। এবার আমি যদি রিলোড দিই, ক্লিক করেন, আর কিন্তু এই বর্ডারটা নাই, বুঝতে পারছেন? এখন আমি যদি চাই, ক্লিক করা মাত্র এইরকম একটা বর্ডার আসবে, যেমনটা সাইন আপ ফর্মে আছে বাটনটাতে। তাহলে এই জিনিসটা উপরে রাখি, সাইন আপের ফর্মে রাখি, এখানে আমি অ্যাড করি। এবং যে সাবমিটে যে কালারটা দিয়েছিলাম, এই কালারটা দিব হচ্ছে যখন ফোকাস হবে, বুঝতে পারছি? তাহলে রিলোড দিলে দেখতে সুন্দর লাগবে। ক্লিক করেন, দেখেন কালারটা চলে আসলো, ক্লিক করেন, কালার চলে আসলো। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ক্লিক করা মাত্র অটো, মানে অটো কমপ্লিট দেখায়, এটাকে বলা হয় অটো কমপ্লিট। আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন এটা থাকে না। এই অটো কমপ্লিটটা আপনি রিমুভ করতে পারবেন। হাউ? সেটা রিমুভ করার জন্য আমি সাইন আপে যাই, এই যে এটা এবং এটা, এখানে বলেন অটো, বানানটা ভুল করছি, অটো কমপ্লিট। এখানে একটা ভ্যালু পাস করতে হয়, সেটা ফলস কিনা আমি একটু নট শিওর। তো আমি এটাকে রিলোড দিই, দেওয়ার পর ক্লিক করেন, তবু আসে। এখানটা কিছু একটা বলতে হয়। অটো কমপ্লিটে ফলস করে যদি কাজ না করে, তাহলে ট্রু তো দিলে কাজ করবেই। নান দেই, তো বাস। একটু ওয়েট করেন, আমাকে একটু গুগল করতে হবে। হাউ টু ডিসেবল অটো কমপ্লিট ইন HTML বা এরকম কিছু একটা দিয়ে দিলাম। এই যে অফ বলতে হয়, অফ অন বলতে হয়, তাহলে অফ করে দিলাম। এবার যদি আমি রিলোড দিই, ক্লিক করেন, দেখেন আর ওই অটো কমপ্লিটটা আর আসবে না, আপনাকে ডিস্টার্ব দেয় মাঝে মাঝে, সেটা আর হবে না। বুঝতে পারছি?